দর্শক, আজ আমাদের সাথে আলোচনা অংশ নিতে স্টুডিওতে উপস্থিত আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার, এবং আমাদের সঙ্গে আরও আছেন সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, এবং আমাদের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে আজকে উপস্থিত হয়েছেন সাইফ মোস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব, এনসিপি। আপনার শুরুতেই তুষার ভাই আপনার কাছে একটু আসতে চাই, রাজনীতিবিদদের হাতেই ছেড়ে দেওয়া উচিত এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, যদি রাজনীতিবিদদের হাতে না থাকে তাহলে তারা উপলব্ধি করতে পারবেন না। একটু জানতে চাই যে এখন তাহলে রাজনীতি কারা পরিচালনা করছেন? রাজনীতি তো পরিচালিত হচ্ছে না ওই অর্থে, কেননা রাজনীতির অনেকগুলি ধাপ কিংবা অনেকগুলি অংশ আছে। একটি হচ্ছে রাজনীতিবিদরা রাজনীতি করবেন, এর সঙ্গে রয়েছে রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা, যেখানে রাজনীতিবিদরা নির্ভয়ে নির্দ্বিধায় তাদের কথাগুলি বলতে পারবেন এবং তাদের রাজনীতি তারা তাদের মত এবং পথ অনুযায়ী করতে পারবেন। এরপর রয়েছে রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার জন্য একটি রাষ্ট্রের পরিচালন পদ্ধতি, যে পদ্ধতিতে হবে, ধরেন চীনে হচ্ছে কমিউনিজম, বাংলাদেশে হচ্ছে গণতন্ত্র। তো আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে যে প্রতিষ্ঠানগুলি আছে সেগুলিকে গণতান্ত্রিকভাবে পরিচালিত করতে হবে, যাতে রাজনৈতিক লক্ষ্য এবং আমাদের রাষ্ট্রের যে পরিচালন পদ্ধতি দুটো একই জায়গায় থাকে। এবং তারপর রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ অর্থনীতি এবং অন্যান্য যে সমাজের সূচকগুলি রয়েছে সেগুলিকে ঠিক রাখা, এই কারণে যে ওই পরিবেশ ঠিক থাকলে জনগণ হচ্ছে রাজনীতিতে ক্ষমতার উৎস, রাষ্ট্রেরও ক্ষমতার উৎস, সরকারের ক্ষমতার উৎস। ফলে জনগণ যদি সঠিক পরিবেশে না থাকে তাহলে রাজনীতিতে অংশগ্রহণ করছেন যে রাজনীতিবিদরা, তারা কাদের কাছে যাবেন এবং কার মতামত নিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করবেন। ফলে এটা একটা কমপ্লেক্স বিষয়। এখন ডাক্তারদের হাতেই থাকা উচিত, প্রকৌশল বিদ্যা প্রকৌশলীদের হাতে থাকা উচিত, সাংবাদিকতা সাংবাদিকদের হাতে থাকা উচিত। ফলে রাজনীতিতে রাজনীতিবিদদের কাছেই থাকার কথা। কিন্তু কেন নাই এই প্রশ্নটা উঠছে, এই জন্য উঠছে যে বাংলাদেশে এখন গণতন্ত্র নাই। বাংলাদেশে দীর্ঘদিন ধরে গণতন্ত্র নাই, অথবা গণতন্ত্রের ছদ্মাবরণে অগণতান্ত্রিক শাসন ছিল, যেখানে মানুষ ভোট দিতে পারতো না, যেখানে মানুষ ভোট দিলে পরে সেটা গোনা হচ্ছে কিনা সেটা বুঝতে পারতো না। মানুষ অনেকেই গিয়ে দেখেছে ভোট দেওয়া হয়ে গিয়েছে, অনেক সময় ভোটে দাঁড়াতেই পারে নাই, এক ব্যক্তি দাঁড়িয়ে উনিই জিতে গিয়েছেন। ফলে এমন একটা পরিবেশে বাংলাদেশ ছিল যে গণতান্ত্রিক যে অধিকারগুলি সেইগুলিকে অনুশীলন করার মতো পরিবেশ বাংলাদেশে ছিল না। কিন্তু তারপরও এক ধরনের লোক দেখানো একটা আচরণ ছিল। একটা নির্বাচন হতো, কিছু লোক নির্বাচিত হতেন, তারা নিজেদেরকে গণতান্ত্রিক বলে দাবি করতেন, তাদের কথায় আচরণে অনেক সময় গণতন্ত্র না থাকলেও নিয়মের মধ্যে তারা গণতন্ত্রকে প্রমাণ করার চেষ্টা করতেন যে আইনগতভাবে আমরা গণতান্ত্রিক আছি। নির্বাচন হয়েছে, আমরা নির্বাচন অংশ নিয়েছি। এখন কি হয়েছে? গণতন্ত্রের সেই অভিনয়টা এখন কি হয়েছে? এখন যেটি হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশে কার্যকরভাবে গণতান্ত্রিক অভিনয় বাংলাদেশ নাই। কেননা যে সরকার আছেন সে সরকার তো গণতান্ত্রিক সরকার না। সেই সরকার একটি অভ্যুত্থান পরবর্তী, গণ আন্দোলন পরবর্তী মানুষের ইচ্ছায় তৈরি হওয়া সরকার, যেখানে সকল মানুষ অংশ নেয় নাই। কিন্তু গণতান্ত্রিকভাবে যেটা করতে হবে, পরাজিত পক্ষকেও কিংবা যারা এই সরকারের সঙ্গে দ্বিমত পোষণ করেন তাদেরকেও মতামত দেওয়ার সুযোগটা দিতে হবে। কিন্তু আন্দোলনের পরে সেই পরিবেশ কখনো থাকে না। ফলে বাস্তবিকভাবেই আন্দোলনের পরে যে পরিবেশ ছিল সেই পরিবেশে এই সরকার একটি আইনগত ভিত্তি নিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন। কিন্তু এই সরকারের লক্ষ্য কি? এই সরকারের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের জনগণ যে অভিপ্রায় প্রকাশ করেছিল আন্দোলনের সময়, একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে প্রতিটি মানুষ তার অধিকার অর্জন করবে, অধিকার ভোগ করবে, অধিকারকে অনুশীলন করবে এবং সেই অধিকারকে রাষ্ট্র এবং সরকার রক্ষা করবে, সেই রকম একটা পরিবেশ এই আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষেরা চেয়েছিল। কারা চেয়েছিল? তরুণরা মূলত চেয়েছিল। এবং যত রাজনৈতিক দলই বলেন, সেই রাজনৈতিক দলের তরুণরাই কিন্তু মূলত এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। এই তরুণরা কেন চেয়েছে এটা? কারণ তরুণরা এমন একটা দেশে বসবাস করতে চেয়েছে যেই দেশে তাদেরকে পিতৃ পরিচয়, মাতৃ পরিচয়, বংশ পরিচয়, দাদা নানার সম্পত্তির পরিচয় অথবা রাজনৈতিক দলের অংশ নেওয়ার এক ধরনের সুবিধা নিয়ে যেন রাষ্ট্রের অধিকার ভোগ করতে না হয়, বা রাষ্ট্র পরিচালনা যেন তারা নিজের যোগ্যতা অংশ নিতে পারে এবং তারা চাকরি বলেন, ব্যবসা বলেন, সব জায়গাতে যেন একটা গণতান্ত্রিক পরিবেশে তারা বসবাস করতে পারে। তরুণরা সেই চর্চা করছেন কিনা এটা পরের প্রশ্ন। কিন্তু সেই চর্চার পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তী সরকারের। কিভাবে? তারা নির্বাচন দিবেন, তারা যারা দল রয়েছেন রাজনৈতিক দল তাদেরকে সঠিক রাজনীতি বা সঠিকভাবে রাজনৈতিক অধিকারগুলিকে এক্সারসাইজ করতে দিবেন। তারা যে প্রতিষ্ঠানগুলি রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত, যেমন নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা, প্রশাসন, এইগুলিকে যতখানি সম্ভব দলীয় ভাবধারা থেকে মুক্ত করে একটা সৎ, আপাত নিরপেক্ষ,
সুবিচারমূলক একটি শাসন প্রতিষ্ঠা করবেন। আইনের শাসন প্রতিষ্ঠা করা ছিল এই সরকারের দ্বিতীয় অংশ, যেখানে তারা বলেছিলেন বিচার। বিচার মানে তো শুধুমাত্র শেখ হাসিনার বিচার না, বিচার মানে সকল মানুষ যেন সুবিচার পায় সেটা নিশ্চিত করা। ফলে বিচার সকলের জন্যই নিশ্চিত করতে হবে। এটা করতে গেলে কি করতে হবে? সব ধরনের ভুয়া মামলা, ভুয়া অভিযোগ এগুলি থেকে রাষ্ট্রকে মুক্ত করতে হবে, সরকারকে এইসব আচরণ থেকে ফিরে আসতে হবে। এবং তারপরে তারা কি বলেছিলেন? সংস্কার। তো সংস্কার মানে কি? সংস্কার মানে হচ্ছে যে কাঠামো আমরা তৈরি করেছি সেই কাঠামোর দুর্বল জায়গাগুলিকে শক্তিশালী করে একটি শক্তিশালী রাষ্ট্র কাঠামো, সরকার কাঠামো তৈরি করা, যার মধ্যে দিয়ে কেউ অনধিকার চর্চা করতে না পারে এবং অন্যায়ভাবে কোনো কিছু ভোগ করতে না পারে। এখন সেই কাজগুলি যদি না হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে রাজনীতি আসলে মূলত একদল মানুষের ইচ্ছার অধীনে চলে গিয়েছে। তারা যা ইচ্ছা করছেন তাই তারা করতে পারছেন এবং যা বলবেন সেটাই আইনে পরিণত করছেন। এবং কেউ কেউ কিন্তু গণমাধ্যমে এসে বলেছেন আমাদের যা খুশি তাই করার ম্যান্ডেট আছে। কেউ কেউ এসে বলেছেন আমরা অতীতের সকলের চাইতে ভালো। কেউ কেউ এসে বলেছেন 54 বছর রাজনীতিবিদরা কি করেছেন। এই সব প্রশ্ন এবং এইসব বক্তব্যের মধ্যে দিয়ে মূলত যে রাজনীতিতে আমাদের যাওয়ার কথা সেই রাজনীতিকে বিতর্কিত করে একদল মানুষ, তারা সুশীলী হন অথবা তারা অত্যন্ত জ্ঞানী ব্যক্তি হন অথবা তারা পৃথিবীর শ্রেষ্ঠতম পরিচালক বা প্রশাসক হন না কেন, তারা অগণতান্ত্রিকভাবে এই চর্চাটা করেছেন। ধন্যবাদ। এবং এই অগণতান্ত্রিক চর্চার কারণে আজকে রিজভী ভাই বলেছেন যে রাজনীতিবিদদের হাতে নাই। রাজনীতি আসলে কারো হাতেই নাই, জনগণের হাতেও নাই। কিছু মানুষের ইচ্ছার দিয়ে, কিছু মানুষের অভিপ্রায় দিয়ে বাংলাদেশ পরিচালিত হতে পারে না। ধন্যবাদ আপনাকে। জনাব পান্না ভাই, আমি আপনার কাছে একটু আসতে চাই। রাজনীতিবিদদের হাতে যদি রাজনীতি দেয়া হয় তাহলে মানে অতীতে তো রাজনীতিবিদদের হাতেই রাজনীতি ছিল, মানে এর দ্বারা কতটুকু উপকার পেয়েছিল মানুষ অথবা এখন পাচ্ছে? ছিল না মানে অনেক আগে ছিল, আরও মনে করেন যে 30, 35, 40 বছর আগে। তুষার ভাই যে কথাগুলো বলেছে এরপর আর কিছু বলার নেই। উনি মোটামুটি ইন ব্রিফ যেটুকু বলেছেন সব জায়গাটা টাচ করেছেন। রাজনীতিবিদদের হাতে থাকলে মানে ছিল একসময় তো বলছেন, কতটুকু কাজ হয়েছে আপনি আমাকে হিসাব করে বলুন যে কত আগে ছিল। 79 পর থেকে সম্ভবত রাজনীতি আর রাজনীতিবিদদের হাতে ছিল না। বিএনপির যে রাজনীতি সব জায়গা থেকে কিছু কিছু মানুষ নিয়ে এসে ও মনে রাজনীতিবিদ ছিল, একটা দল করা হলো। আওয়ামী লীগ তখন ছিল না দৃশ্যপটে, পরবর্তীতে আবার আওয়ামী লীগ এলো। আওয়ামী লীগ দেখলো যে এর সাথে কম্পিটিশন করতে গেলে আমাকে কী করতে হবে। এইভাবে আস্তে আস্তে এখন যে অবস্থা এসে রাজনীতিবিদদের হাতে রাজনীতি নেই। এবং গত সংসদে আপনি দেখেন, গত সংসদ মানে 24 না, আমি 2018 কথা বলছি। 2018-তে 60 থেকে 70% ছিল ব্যবসায়ীদের হাতে। এর বাইরে ছিল সাবেক সেনা কর্মকর্তা, এর বাইরে ছিল সাবেক আমলা ইত্যাদি ইত্যাদি। রাজনীতিবিদ কজন ছিলেন সংসদে এমপি হিসেবে, মানে খুঁজতে হতো আমাদেরকে। তো সেই জায়গা থেকে বলবো যে রাজনীতিবিদদের হাতে অবশ্যই রাজনীতি থাকতে হবে। শুনেন, খুব সহজ একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে কি একটা দেশের গণতন্ত্র যত ওর্স হোক না কেন, যত খারাপ হোক না কেন, গণতন্ত্রের বিকল্প নেই, মানে রাজনৈতিক শক্তির বিকল্প নেই। এবং একটা সামরিক সরকার যত ভালো হোক না কেন, তার চেয়ে একটা জঘন্য রাজনৈতিক শক্তি যদি ক্ষমতায় থাকে তারপরেও সেটি ভালো। ঠিক ওই জায়গা থেকে আমি বলবো যে রাজনীতিবিদরা যত খারাপই হোক না কেন, রাজনীতিবিদদের হাতেই রাজনীতি থাকতে হবে। এর বাইরে যখন বিশেষ বিশেষ শক্তি তারা এসে খবরদারি করছে, তারা শূন্য স্থানগুলো পূরণ করে নিচ্ছে, শূন্য স্থান কি মানে যেটি তো বের করে দিচ্ছে, তারাই দখল করে নিচ্ছে। সো এই জায়গা থেকে বলবো যে আমাদেরকে পিছন ফিরে যেতে হবে অনেক দূর, যে কবে রাজনীতিবিদদের হাতে রাজনীতি ছিল। আমি তো একটা ইয়েই দিলাম যে 79-র পরে বা 78-এর পরে আর রাজনীতিবিদদের হাতে তেমনভাবে থাকেনি রাজনীতি। ধন্যবাদ আপনাকে। জনাব সাহেব মোস্তাফিজ, আপনার কাছে একটু আসতে চাই। রুহুল কবির রিজভীর মন্তব্যটি আপনি নিশ্চয়ই শুনেছেন এবং জানেন। রাজনীতিবিদদের হাতে দেওয়া উচিত, কিন্তু আমরা দেখেছি যে আপনার দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে একজন রিকশা চালককে। নিঃসন্দেহে সেটি ভালো কাজ, কিন্তু ইনি যখন আপনার নির্বাচিত হয়ে সংসদে যাবেন, পান্না ভাই যেটা বলছেন যে সংসদে আমরা কতটুকু রাজনীতিবিদ বা কতজন রাজনীতিবিদকে পাই, তা আপনারা আসলে ভবিষ্যতে রাজনীতি কার হাতে তুলে দিতে চাচ্ছেন তরুণ প্রজন্ম? আমরা তো আসলে মানে জনতার হাতে রাজনীতিটা তুলে দিতে চাচ্ছি। অ্যাকচুয়ালি যারা আসলে এই নীতি নির্ধারণটা করে, যাদের ভোটে আসলে আমাদের সাংসদ নির্বাচিত হয়, তাদের ভাগ্য নির্ধারণের জন্য, আইন প্রণয়ন করার জন্য যারা সংসদে যায়, সেক্ষেত্রে আমরা মনে করি যে তাদেরও একটা পার্টিসিপেশন থাকা উচিত। মানে এটা হতে পারে যে হ্যাঁ, রিক্সাওয়ালা যিনি আছেন তার শিক্ষাগত যোগ্যতা বা তিনি আসলে ওইখানে আইন প্রণয়ন করতে পারবে কিনা,
সেটা নিয়ে কোয়েশ্চেন আছে। কিন্তু আমরা তো বিগত সময় সংসদগুলোতে দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তো ছিল সেখানে, এবং আইন প্রণয়ন করার ক্ষেত্রে যে শুধুমাত্র ওই ব্যক্তিকেই কাজ করতে হবে সেরকমটিও কিন্তু নয়। তার সাথে আরও এটা ফাংশন করার জন্য, তার সংসদীয় আসনটি ফাংশন করার জন্য তার সাথে কিছু সহযোগী লোকজন থাকবে। কিন্তু একজন শ্রমিকের কথা সংসদে আমি কিন্তু সেভাবে রিপ্রেজেন্ট করতে পারবো না। আমরা সবসময় মানে শোষক শ্রেণীর মতো করেই আচরণ করব। একজন গার্মেন্টস কর্মী অথবা একজন রিক্সা চালকের যেই ন্যায্যতার বা সেই দাবির জায়গাগুলো কিন্তু আমরা কিন্তু কখনোই ওইভাবে কিন্তু মূল্যায়িত করতে পারি না, বরং আমরা তাদেরকে নিয়ে রাজনীতি করি। বিভিন্ন সময় আমরা দেখি যে বিভিন্ন গার্মেন্টস কর্মী বেতন না পাওয়াতে হচ্ছে যে মারা যায়, সেটা কিন্তু আমরা ভুলে যাই। মানে এই শ্রেণীর মানুষগুলোর কথা কিন্তু সেভাবে কখনোই উঠে আসে না, বরঞ্চ রাজনৈতিক দলরা তাদেরকে রাজনীতি করে। তো এরকম না যে এনসিপি হচ্ছে যে 300 আসনেই এরকম প্রার্থীকেই দিচ্ছে, তাদের থেকে এরা মানে আমাদের যারা শ্রমিক শ্রেণী আছে তাদের একটা রিপ্রেজেন্টেশন আমরা চাই। এবং আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানের সময় আসলে এই শ্রমিক শ্রেণীর কি অনেক বড় একটা ভূমিকা ছিল। যারা রিক্সাওয়ালা ছিলেন অথবা বিভিন্ন শ্রেণী পেশার যারা ছিলেন তারা কিন্তু রাস্তায় নেমে এসছেন, নিজেদের মানে জীবনের তোয়াক্কা না করেই নেমে এসছেন। অনেক লাশকে তারা বহন করে অথবা আহত যারা শিক্ষার্থী ছিলেন, তরুণরা ছিলেন, তাদের কিন্তু বহন করে আসলে তারা সেবাটা দেওয়ার চেষ্টা করেছে, হাসপাতালে পৌঁছানোর চেষ্টা করেছে। তো এই মানুষগুলো তো আসলে কখনো ক্ষমতার কিছু চিন্তা করেনি। আমরা যারা তরুণরা এখন টকশোতে বসে অনেক বড় বড় কথা বলছি, বিভিন্ন ক্ষমতার স্বাদ গ্রহণ করার চেষ্টা করছি, আমরা তো একটা জায়গায় পৌঁছেছি, কিন্তু এই মানুষগুলোর তো কোনো এরকম ইচ্ছা আশা আকাঙ্ক্ষার জন্য কিন্তু এই লড়াইগুলো লড়েনি। আমরা মনে করি যে আমাদের মধ্যেও কিছুটা লোভের জায়গা আছে, না হলে আসলে আমাদের মধ্যেও তো অনেকের আমরা শুনি যে কিছু দুর্নীতি করেছে বা কিছু এরকম জায়গা তৈরি হয়েছে। তো সেটা আমরা চাই যে সেই জায়গাগুলোতে শিক্ষা নিতে, ভুলগুলো শুধরাতে। মানে আপনি যেটা বলছিলেন যে সংসদে বিগত সময় আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দেখেছি, মানে এই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকার কারণে কি রুহুল কবির রিজভী এমন মন্তব্য করেছেন? না, এটার জন্য করেনি। আমি সামগ্রিকভাবে মানে আপনি যে বললেন যে আমরা 300 আসনে সুজন ভাইয়ের মতো মানুষকে মনোনীত করছি বা উনি মনোনয়ন তুলেছেন, এখনো কিন্তু তাকে মনোনয়ন দেওয়া হয়নি। তো এটা আসলে যারা কার্যকরী বোর্ডে কাজ করছেন তারা এটা ডিসিশন নেবেন। রুহুল কবির রিজভী সাহেব কেন বলেছেন এটা নিতান্তই উনার চিন্তা, উনি বলতে পারবেন। তো আমি যেটা মনে করি যে আমাদের রাজনীতির জায়গাটা মানে বৃহৎ অংশে আসলে বিভিন্ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো অনেকাংশে নিয়ন্ত্রণ করতো, যেটা আমার সমালোচক বললেন। বিগত সংসদেও দেখা যাচ্ছে যে 60-70% তাদের দ্বারাই নিয়ন্ত্রিত হতো। তো সেই জায়গায় আসলে এখন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বর্গা দিয়ে ফেলেছে। সেখানে মানে কি বলে, এস আলম গ্রুপ দেখা যাচ্ছে কেউ দখল করেছে, আমাদের এই বসুন্ধরা গ্রুপও দেখা যাচ্ছে কেউ দখল করেছে। বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান বা বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো দখল করে সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সাথে একরকম সম্পর্ক রেখে রাজনীতিবিদরা রাজনীতি করার চেষ্টা করছে। ধন্যবাদ। তো সেই জায়গা থেকে ধরেন এটা বলতে পারেন, এবং সেই জায়গাটা থেকে বের হয়ে আসা উচিত। ব্যবসায়ীরা ব্যবসা করবে, সেখানে তারা রাজনীতিবিদদেরকে যদি নিয়ন্ত্রণ করতে চায় বা প্রভাব বিস্তার করতে চায়, সেটা আসলে হওয়া উচিত না। ধন্যবাদ আপনাকে। পান্না ভাই, আপনার কাছে একটু আসতে চাই যে রাজনীতি কি তাহলে ভবিষ্যতে দিকে যাচ্ছে যে দখলবাজি যারা করছেন তাদের হাতেই, চাঁদাবাজি যারা করছেন তাদের হাতেই? আমি তো আশাবাদিতা কোনো জায়গা দেখি না। মানে টকশোতে এলে যখন আমরা খুব ভালো ভালো বয়ান দেব, আমরা পুস্তক রচনা করব, আমরা বিবৃতি দেবো, খুব ভালো ভালো বয়ান দিয়ে থাকি আমরা, কিন্তু আমি আশাবাদিতার জায়গা খুব কম দেখছি। তার কারণ এর আগে আপনার অনুষ্ঠানে বোধহয় বলেছিলাম যে মানুষ বিএনপিকে দেখেছে, মানুষ আওয়ামী লীগকে দেখেছে, মানুষ জাতীয় পার্টিকে দেখেছে, মানুষ তরুণদেরকে দেখতে চেয়েছিল, কিন্তু সেই তরুণদের জায়গা থেকে মানুষ পুরোপুরি হতাশ। আমি পার্সোনালি হতাশ। এই তরুণদের একসময় আমি নিজেও তাদের চোখে স্বপ্ন দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু এত বেশি শক্ট হয়েছি যে আওয়ামী লীগ বিএনপির কাছ থেকে যতটা বেশি শক্ট হয়েছে তাদের কাছ থেকে তার চেয়ে বেশি গুণ শক্ট হয়েছে। বিকজ অফ আপনি মনে করেন যে আপনার এই 3 জন বসে আছে, আপনার প্রত্যাশা তুষার ভাইয়ের প্রতি, সে আমাদের দুজনের প্রতি আপনার তেমন কোনো প্রত্যাশা নাই। আপনি দেখলেন যে সেই তুষার ভাই আরও ভয়ঙ্কর, আরও বেশি খারাপ, তখন আপনার শকিংয়ের মাত্রাটা আরও বেশি বেড়ে যাবে, যেটি বাস্তবতা। সো সবাই যখন টেস্টেড অলরেডি, তখন তরুণরা বাকি ছিল। সেই তরুণদের যে রাজনীতি আমরা দেখেছি গত 15-16 মাস, আমার সাথে অনেকে দ্বিমত পোষণ করতে পারেন, আমি পার্সোনালি অনেক বেশি হতাশ। সো আগামী দিনে রাজনীতির যে ভবিষ্যৎ, এবং বিশেষ করে বলছিলেন না যে আলোচনা যেটা দিয়ে শুরু করেছেন, রাজনীতি
কাদের হাতে? রাজনীতি তুষার ভাই জ্ঞানী মানুষ তো অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছেন, আমি একটু মূর্খ টাইপের মানুষ, সরাসরি কথাগুলো চলে আসে। রাজনীতি অবশ্যই এখন স্বাধীনতা বিরোধী শক্তির হাতে, রাজনীতি এই মুহূর্তে অবশ্যই বিদেশি শক্তির হাতে। যতই যা বলেন যে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে আগামী দিনে কারা ক্ষমতা আসবে, এগুলো সব ভুয়া কথাবার্তা, ওই যে পুস্তকের কথা, বয়ান, বিবৃতির কথা। হ্যাঁ, আর যেগুলো বাস্তবতা সেগুলো হচ্ছে আমাদের হাতে এখনও মানুষের যে ভাগ্য, সেই ভাগ্য নির্মাণের ক্ষমতা এখনও আমাদের হাতে আসেনি। সো আগের চেয়ে ভয়ঙ্কর একটা অবস্থা আছি আমরা। ধন্যবাদ আপনাকে। তুষার ভাই একটু আসতে চাই, আগের চেয়ে ভয়ঙ্কর একটি জায়গায় অবস্থান করছি আমরা, মানে এই ভয়ঙ্কর জায়গা থেকে আমরা কবে বের হতে পারবো? ভয়ঙ্কর শব্দটা আমি ওইভাবে বলি না, এই কারণে যে আমরা যখন কোন একটা অবস্থায় থাকি, আমাদের চেয়ে ভালো অবস্থাও কেউ থাকে, আমাদের চেয়ে খারাপ অবস্থাও কেউ থাকে। মনে করেন আমরা এখন সিরিয়াতে, কিংবা আমরা এখন গাজায়, কিংবা মনে করেন আমরা তুরস্ক অধিকৃত আনাতোলিয়া কুর্দিস্তানে। তো এক এক জাতি এক একভাবে ভয়ঙ্কর অবস্থায় থাকে। আমরা সেই তুলনায় যে অবস্থায় আছি সেই অবস্থা থেকে বের হয়ে আসা সম্ভব, এইখান থেকে উত্তরণ সম্ভব। যতক্ষণ পর্যন্ত উত্তরণের সম্ভাবনা হারিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত রোগ ভয়ঙ্কর হলেও রোগটা চিকিৎসার যোগ্য। তো সেই অর্থে আমি মনে করি যে হয়তো একটি করুণ পরিস্থিতি বা একটি আমি বলবো যে মিশ্র পরিস্থিতি বা সংকটপূর্ণ পরিস্থিতি আছে, কিন্তু বের হওয়ার সুযোগ আছে যদি আমাদের মধ্যে প্রকৃত অর্থে দেশপ্রেম কাজ করে। এখন সাইফ একটা সুন্দর কথা বলেছে যে বিগত সংসদগুলিতেও তারা দেখেছেন শ্রমিকরা রিপ্রেজেন্টেড হয়েছে। তো তাহলে সেই শ্রমিকরা রিপ্রেজেন্টেড হলে ভুল জায়গাটা কোথায় ছিল? রিপ্রেজেন্টেড হয়েছে ব্যক্তির সিদ্ধান্তে, দলের সিদ্ধান্তে, ভোট তো হয় নাই। তো শ্রমিকদের প্রতিনিধি হয়ে যিনি এসেছেন তিনিও কারো পছন্দের, প্রকৌশলীদের প্রতিনিধি হয়ে যিনি এসেছেন তিনিও কারো পছন্দের, আবার ব্যবসায়ীদের প্রতিনিধি হয়ে এসেছেন তিনিও পছন্দের। মূলত চাটার দল। শেখ মুজিবুর রহমান এক সুন্দর দুইটা শব্দ ব্যবহার করেছিলেন, চোর ও চাটার দল। তো মূলত চাটার দল সংসদে যেতে পেরেছে, অথবা কারা পেরেছে? বাটার দল। বাটার দল কারা? ভাগবাটোয়ারা করে, টেন্ডার বাণিজ্য করে, ক্ষমতা বাটোয়ারা করে, ইজারা বাণিজ্য করে, জলমহল বাণিজ্য করে, বালুমহল বাণিজ্য করে এবং ভাগবাটোয়ারা করে, এলাকা এলাকা ভাগবাটোয়ারা করে, সন্ত্রাসের ভাগবাটোয়ারা করে। কারো অধীনে মনে করেন চাটখিল, কারো অধীনে ফেনী, কারো অধীনে রামু, এরকম আর কি। তো সেই রকম। তো এই চাটার দল বাটার দল সংসদে যেতে পেরেছে কেন? কারণ ভোট হয় নাই। ব্যক্তির সিদ্ধান্তে মনোনয়ন, ব্যক্তির সিদ্ধান্তে পাস, ব্যক্তির সিদ্ধান্তে মন্ত্রিত্ব, ব্যক্তির সিদ্ধান্তে সবকিছু। সেইখান থেকে ফলে আগের সংসদগুলি কোনো উদাহরণ না, কিন্তু আমরা ভেবেছি ভবিষ্যতের নেক্সট সংসদটা একটা বিরাট উদাহরণ হবে। কেন হবে? কারণ এইখানে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে, সবাই নির্বাচনে অংশ নেবেন এবং সকলেই তার যোগ্যতা দিয়ে নির্বাচিত হয়ে আসবেন। দলগুলি আমাদেরকে ভালো মানুষ বেছে নেওয়ার অপশন দিবে। এখন শ্রমিকরা কিন্তু তাদের কথা রিপ্রেজেন্ট করার জন্য শ্রমিক ইউনিয়ন তৈরি করেছেন, শ্রমিক নেতৃত্ব তৈরি করেছেন। ফলে শ্রমিকরা তো নিজেদের মধ্যে নেতাদেরকে বেছে নিয়েছেন। সেই নেতারা কি ইলেকশন করছেন বা ইলেকশন আসতে পারছেন? এটা একটা প্রশ্ন। রিক্সা চালক ভাই নমিনেশন পেপার তুলেছেন, সাইফ বলেছে যে এখনো তো নমিনেশন ফাইনাল হয় না, অতএব উনি যে প্রার্থী এটা তো বলা যায় না। কিন্তু রিক্সা চালনা নিজেই তো একটা মানবতার পেশা। এটা কি কোনো পেশা? এটা একটি ছদ্ম বেকারত্ব। আমরা তাদেরকে কাজ দিতে পারি নাই বলে আমরা তাদেরকে ঘোড়া কিংবা গরুর জায়গাতে নিয়ে গিয়ে আমরা তাদের পেছনে চড়ে বসি, আমরা মানব টানা গাড়িতে চড়ি। সেখান থেকে উন্নতি হয়েছে কিভাবে? ব্যাটারি রিক্সা চালু হয়েছে। ব্যাটারি রিক্সা কি রিক্সা নাকি এটা অটো রিক্সা? যে জিনিস মোটর দিয়ে চলে সেটা তেলে চলুক আর বৈদ্যুতিক মোটরে চলুক, এটা তো মোটর রিক্সা, অটো রিক্সা। তাহলে রিক্সা চালানোর পেশাকে আমরা অটো রিক্সা বানিয়ে দিয়ে এইটাকে আরো পার্মানেন্ট করার চেষ্টা করছি, যেটা হচ্ছে কিনা আমাদের অনুন্নয়নের ছবি। একটা দেশে যখন রিক্সা চলে বুঝতে হবে এটা একটা অনুন্নত দেশ, এটার উন্নতি হয় নাই। রাজধানীতে যখন রিক্সা চলে এবং কোনো লাইসেন্স ছাড়া কেউ রিক্সা চালাতে পারে, অটো রিক্সা চালাতে গেলে আপনার লাইসেন্স লাগে, কিন্তু একই সমান গতিসম্পন্ন ব্যাটারি রিক্সা চালাতে কোনো লাইসেন্স লাগে না। এই সরকার এটা অ্যালাউ করেছে। এবার আপনাদেরকে একটা মজার জিনিস বলে দিই। এই রিক্সা ভাই যিনি মনোনয়ন তুলেছেন, এই আন্দোলনে তার অবদান নিশ্চয়ই আছে হয়তো, কিন্তু আমরা দেখেছি উনি একটা স্যালুট দিয়েছিলেন। এই ছবিটা ভাইরাল হয়েছিল, দাঁড়িয়ে একটা স্যালুট দিচ্ছেন। এই যে দৃশ্যকল্পের মধ্যে দিয়ে আন্দোলনের ভাষা প্রকাশ, আমি দেখলাম যে তাকে হেড টেবিলে ডাকা হলো, এনসিপি হেড টেবিলে ডেকে তাকে বললো আপনি স্যালুট দেন। স্যালুট দেওয়া কি কোনো যোগ্যতা? স্যালুট দেওয়া যোগ্যতা না। ধরে নিলাম উনি অত্যন্ত উপযুক্ত, কিন্তু বাকি ওই আসনে কি আর কোনো নমিনেশন পেপার বিক্রি হয় না? সাহেব বলতে পারবে ওই আসনে কি আরো নমিনেশন বিক্রি হয়েছে? জি। তারা কি হেড টেবিলে গিয়েছিলেন? তাদেরকে কি কেউ বলেছে হাত তুলে দেখান
আপনিও হাত তোলেন, আপনি স্যালুট দেন, আপনি নেচে দেখান, আপনি দাঁড়িয়ে দেখান, বলে নাই। কিন্তু স্যালুটওয়ালা এইটা পেয়েছে। কেন পেয়েছে? বিকজ অফ দিস ভাইরাল সংস্কৃতি। আমরা একটা ভাইরাল রাজনীতিতে চলে গিয়েছি। লোকে আমাকে চিনলো মানে কি আমি ভালো রাজনীতিবিদ, আর চিনলো না মানে আমি রাজনীতি বুঝি না। এবার আসেন, কথা কিন্তু ছিল মেধার ভিত্তিতে, সব কিছু মেধার ভিত্তিতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা বলল কোটা না মেধা, তারা শেষ পর্যন্ত কোটাও না মেধাও না, স্যালুটের ভিত্তিতে একজনকে হেড টেবিলে ডেকে একদম সেরা নেতৃত্বের মাঝখানে দাঁড় করিয়ে তাকে বললো আপনি স্যালুট দেন। এটা আমার ভোটার হিসাবে আমার প্রশ্ন, আমি কোনি ভালো স্যালুট দেয় সেজন্য ওনাকে বেছে নিব, নাকি ওনার কথাবার্তা শুনে ওনাকে বেছে নিব? এবং ওইখানে যে আরও প্রার্থী আছেন, ওইখানে ওসমান হাদি আছে আমরা জানি, এবং মির্জা আব্বাস হবেন এটা আমরা জানি। তাহলে মির্জা আব্বাস, ওসমান হাদি এবং আমার যে ভাইজান, এই তিনজনের মধ্যে থেকে আমরা কোন প্রতিযোগিতা তাদের মধ্যে চাইবো? তিনজনই স্যালুট দিবে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। যে ভালো দিবে তাকে বেছে নিব, নাকি তিনজনই রিক্সা চালাবে তাকে বেছে নিব, নাকি তিনজনকে শ্রমিক হতে হবে তাকে বেছে নিব? সংসদ নিয়ে আমি এই পর্যন্ত যত জায়গায় আলোচনায় গিয়েছি, আমাকে যে আর্গুমেন্টটা করা হয়েছে সংসদ আইন প্রণেতাদের জায়গা, এখানে পিআর দিতে হবে, কারণ এইটা এই ভাগবাটা মানে ওই যে কি বলে পুল কালভার্ট, এগুলা প্রতিশ্রুতির জায়গা না, টাকা বরাদ্দের জায়গা না, এলাকার উন্নয়ন দেখার দায়িত্ব সংসদ সদস্যের না। আমাকে একটা জিনিস বলেন, এই ভাইজান আজকে রিক্সা চালাচ্ছেন, হয়তো ওই এলাকাতে থাকেন, কালকে যদি এখান থেকে রিক্সা উঠে যায় উনি কি ওই এলাকাতেই থাকবেন? ওই এলাকাতে উনি যে সুযোগ সুবিধাগুলোর কথা কল্পনা করছেন, ওইটাই কি ওই এলাকার জনগণের সুযোগ সুবিধার চাওয়া? আর উনি যদি আইন প্রণয়নই করেন, আসেন তাহলে আমরা একটা এমসিকিউ করি। আমরা জানি যে সংবিধান উনি বোঝেন কিনা, আইন বোঝেন কিনা, রুলস অফ প্রসিডিওর বোঝেন কিনা, সংসদের যে নিয়ম কানুন সেগুলো বোঝেন কিনা, বাদ দিলাম। এবার আসেন এই যে চাঁদাবাজি, আপনি আরেকজনকে প্রশ্ন করেছিলেন যে যারা চাঁদাবাজি করবে তাদের কাছে কি ক্ষমতা যাবে? চাঁদাবাজি বন্ধ করতে পারবে কেবলমাত্র রাজনৈতিক দলগুলি। আইন এটাকে বন্ধ করতে পারবে না, পুলিশ এটাকে বন্ধ করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত দলীয় পরিচয়ে বিভিন্ন জায়গাতে গিয়ে মানুষ চাঁদা তুলতে পারবে, ততক্ষণ পর্যন্ত এই চাঁদাবাজি বন্ধ হবে না। একজন চাঁদাবাজকে আপনি বের করে দিবেন, দ্বিতীয় ব্যক্তি গিয়ে চাঁদাবাজি শুরু করবে, কারণ দল তার পিছনে আছে। দল যতক্ষণ পর্যন্ত এদের পেছনে থাকবে ততক্ষণ পর্যন্ত বন্ধ হবে না, এবং না থাকলে এটা বন্ধ হবে। এবং আমরা অবাক বিষয়ে লক্ষ্য করলাম, দল এদেরকে সাময়িকভাবে বহিষ্কার করে, আবার বিভিন্ন সময় তাদেরকে ফেরত নিয়ে নেয়। এটা কিন্তু বাংলাদেশের রাজনীতির একটা কমন প্রবণতা। এবং দলে গেলে পরে তারা এলাকার এই চাঁদাবাজদেরকে পুল কালভার্ট ইজারা দেয়, গরুর হাট ইজারা দেয়, গুদারা ঘাট ইজারা দেয়, বাজার ইজারা দেয়, এবং তাদেরকে অন্যের উপরে টোল তোলার দায়িত্ব দিয়ে তাদেরকে পার্মানেন্ট করে ওই জায়গাটা। তারা এলাকা পাহারা দেয় এবং টোল তোলে। এইবার আসেন রাজনীতি, যে রাজনীতিবিদদের হাতে নাই, আমি একটু দ্বিমত করি পান্নার সঙ্গে। ৭৯ সাল থেকে রাজনীতিবিদদের হাতে নাই ব্যাপারটা তা নয়। রাজনীতিবিদদের হাতে নাই মূলত যখন বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল, তখনই রাজনীতিবিদদের হাত থেকে রাজনীতি ব্যক্তির সিদ্ধান্তের কাছে চলে গিয়েছিল। ব্যক্তি যতই মহৎ হোক, ব্যক্তি যতই মহান হোক, গণতন্ত্র ব্যক্তির শাসনকে অ্যালাউ করে না। দলের মধ্যেও কোনো সভাপতি বা সভানেত্রী চূড়ান্ত ক্ষমতা ভোগ করতে পারেন না। দলের কাজ হচ্ছে সভাপতি সভানেত্রীকে লাইনে রাখা। যখন দল সেটা রাখবে না, তখনই রাজনীতিবিদদের হাত থেকে বেরিয়ে যাবে। দুঃখের সঙ্গে বলতে হয়, এই রাজনৈতিক দলগুলি সবসময় তাদের বৃহৎ নেতা নেত্রীর হাতে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে এবং বলেছে আপনি যা বলবেন সেটাই ঠিক। বিভিন্ন সময় নেতা নেত্রীরা গিয়ে পদত্যাগের নাটক করেছেন, আমি আর তোমাদের সভাপতি থাকতে চাই না, আমি আর তোমাদের সভানেত্রী থাকতে চাই না। সাথে সাথে কিছু লোক মঞ্চের সামনে শুয়ে পড়েছে, বলেছে আমাদের লাশের উপর দিয়ে আপনাকে যেতে হবে যদি আপনি এইটা করেন। তখন কি করেছে, বড় বড় নেতারা গিয়ে বলেছে আসেন তাহলে সকল সিদ্ধান্ত তার হাতেই তুলে দিই। যিনি দলের কথা চিন্তা না করে, কোনো কিছু চিন্তা না করে বললেন আমি তোমাদেরকে ছেড়ে দিব, আমি পদত্যাগ করব, তার হাতে আবার সব কিছু তুলে দিয়ে বলা হলো এবার আপনি সিদ্ধান্ত নেন। এবং সেটা নেওয়ার পরে কি হলো জানেন, নিজের দলের তো 12টা বাজলোই, দলের অঙ্গ সংগঠনগুলো 12টা বেজে গেল। কারণ দলের অঙ্গ সংগঠনগুলিতে গণতন্ত্র থাকলো না। এবং আমি শুধু ডাক্তারদের কথা বলতে চাই, ব্যাগের ভেতর থেকে নাম বের হয়ে এলো যারা গণতান্ত্রিকভাবে নির্বাচনে দাঁড়াতে চাইছিলেন, ডাক্তারদের একটা সংগঠনের, রাজনৈতিক সংগঠন, তারা সেই রাজনীতির কিছুই করতে পারলেন না, নির্বাচনে দাঁড়াতে পারলেন না, নিজের দলের ডাক্তারদের ভোট নিজেরা নিতে পারলেন না। নেতা এসে বলে দিলেন এই যে ডাইল, এই যে ফ্যান্সি ডাইল বলে দুইজনকে দিয়ে দিলেন। একটা খোঁজও নিলেন না যে ছাত্র অবস্থা থেকে তারা কিভাবে এই পর্যন্ত এসেছেন এবং কিভাবে দলের পদ পদবি বিক্রি করেছেন। এরা পাশ করার সঙ্গে সঙ্গে এই পরিষদের বিভিন্ন জেলা কমিটি, থানা কমিটি, হাসপাতাল কমিটিকে পদ বিক্রি করা হলো।
তাহলে এই যে রাজনীতিবিদদের হাত থেকে চলে গিয়েছে, এর জন্য রাজনীতিবিদরাই দায়ী। এবং এইটা কিন্তু একেবারে ওই সময় থেকে গিয়েছে যখন গণতান্ত্রিক সিদ্ধান্তকে কোনো ব্যক্তির, কোনো সংঘের সিদ্ধান্ত গ্রহণের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে। জনাব সাহেব মোস্তাফিজ, একটু আসতে চাই। পান্না ভাই যেটা বলছেন যে তরুণরা আমাদেরকে এখন অনেক হতাশ করছে, তুষার ভাই বলছে কোটা মেধা বাদ দিয়ে আপনারা সিদ্ধান্ত নিচ্ছেন, এখন কেন নিচ্ছেন? না, এটা পান্না ভাই আরেকটু এলাবোরেটলি আনসার দেওয়া উচিত যে কেন তিনি আসলে মানে তরুণদের নিয়ে হতাশ। মানে তার কাছে কি, মানে তিনি বললেন যে বিগত সময়ের সে অনেকগুলো আমল দেখেছে, তো তিনি মানে কীভাবে কম্পেয়ার করছে? এটা তো তরুণরা তো এই সরকার চালাচ্ছে না, তরুণরা অনেক পজিটিভ চেঞ্জ আনার চেষ্টা করছে। সেটাকে যদি তারা সাপোর্ট না করে আরও ডিমোটিভেট করার চেষ্টা করে, তাহলে তো ধরে নিতে হবে যে তারা আসলে চাচ্ছে না যে তরুণদের একটা উত্থান হোক, নতুন চিন্তায় উত্থান হোক। তারা হয়তো পুরানো যেই চিন্তা ছিল, পুরানো যে সিস্টেমেটিক জায়গাগুলো ছিল, যেই আওয়ামী বয়ানগুলো ছিল, তাদের মুখ থেকে আমরা সেরকমটাই দেখতে পাচ্ছি। আমি তো জানতে চাই আসলে তরুণদের মানে এমন কি কি ভুল হয়েছে যেটার জন্য আসলে তিনি এতটা হতাশ, এতটা আসলে হতাশাগ্রস্ত সময় তিনি পার করছেন। তো এটা তার ক্লিয়ার করা উচিত। অবশ্যই আমাদের লিমিটেশনস আছে, আমাদের ভুল আছে, কিন্তু সেই ভুল এমন না যে সেটা সংশোধন করার মতো না। আমরা বারবার বলছি যে হ্যাঁ, আমাদের দ্বারা অনেক ভুলই হয়েছে। আমাদের নতুন একটি রাজনৈতিক দল সবেমাত্র 7-8 মাস হয়েছে আর কি। তো সেই জায়গা থেকে কিছু ভুল আমাদের হয়েছে, কিন্তু ওনাদের মতো যারা অনেকদিন ধরে সাংবাদিকতা করছেন বা মিডিয়া হাউসগুলো আছেন, তারা সেই ছোট ভুলটাকে এত বড় করে দেখানোর চেষ্টা করে, যেখানে আসলে মনে হয় যে মানে আমরা আসলে মানে অনেক বড় পাপ, অনেক বড় অন্যায় করে ফেলছি। কিন্তু আমরা বারবার বলছি যে এই সময়টাতে আসলে তরুণরা যতটুকু পজিটিভ এনার্জি নিয়ে রাজনীতিতে এসছে, সেটা কিন্তু আর কোনো সময় এরকমটা হয়নি। এখানে অনেক তরুণদের সুযোগ ছিল আসলে নিজেদের আরও ভালো লাইফস্টাইল লিড করার জন্য, দেশের বাইরে চলে যাওয়া, পড়াশোনা করার জন্য, অথবা দেশে অনেকে আরও অনেক ভালো পেশায় যুক্ত হতে পারতেন। কিন্তু সব কিছু ছেড়ে রাজনীতিতে যুক্ত হওয়ার ইন্টেনশনই কিন্তু ছিল যে একটা পজিটিভ পরিবর্তন আনার জন্য। তো সেখানে পরিবর্তন আনতে পেরেছেন কিনা আপনারা? আপনি মানে এত বছরের একটা সিস্টেমেটিক জায়গা, মানে আপনি তো রাতারাতি বদলে ফেলতে পারবেন না। আমরা তো চেষ্টা করে যাচ্ছি। দেখেন রাজনৈতিক জায়গা থেকে এর আগে মানে কবে এরকম করে ওপেনলি নমিনেশন ফর্মের জন্য মানুষকে আহ্বান করা হয়েছে, সেখানে সব রকম শ্রেণী পেশার মানুষ এখানে মানে যুক্ত হচ্ছে। এর আগে কোন রাজনৈতিক দল মানে ক্রাউড ফান্ডিং এটি চালু করেছেন? এর আগে কোন রাজনৈতিক দল নিজেদের আয় ব্যয়ের জায়গাটা, স্বচ্ছতার জায়গাটা নিশ্চিত করার মানে কথা বলেছেন? এবং আমরা বারবার বলছি যে আসলে আমরা প্রত্যেকটা জায়গায় স্বচ্ছ থাকার চেষ্টা করছি, কিন্তু আমাদের রাজনৈতিক যে বন্দোবস্তের জায়গা, সেখানে অনেক কিছুতে আমাদের দেখা যাচ্ছে যে পুরানো কায়দায় ইনভলভ হওয়ার সুযোগ তৈরি হচ্ছে, কিন্তু তারপর আমরা সেই জায়গা থেকে বের হয়ে নিজেরাই নতুন জায়গা তৈরি করছি। আমরা দেখলাম যে বিএনপির থেকেও তারা নতুন করে ক্রাউড ফান্ডিং মডেলটা তারা ফলো করছে, লঞ্চ করেছে। তো এই পরিবর্তনগুলো তো আমরা বড় বড় রাজনৈতিক দলগুলোকেও নতুন পথ দেখাচ্ছি। যে আমি আপনার কাছে আবার আসবো না, আমি একটু শেষ করি, আমার তোর কথা হচ্ছে। তারপরে তুষার ভাই অনেকগুলো কথা বললেন যে কি মানে শ্রমিক ইউনিয়ন আছেন, বা তা আমি তো এটাই বললাম যে আমাদের যারা রিপ্রেজেন্টেটিভ থাকে, স্পেশালি শ্রমিকদের, তারা আসলে ওইভাবে আমাদের যারা শ্রমিকদের যে জায়গাগুলো থাকে বা তাদের যে চাওয়া পাওয়া থাকে, সেটা কিন্তু তারা ওইভাবে রিপ্রেজেন্ট করতে পারে না। বরঞ্চ দেখা যায় যে শোষক শ্রেণীর জন্যই তারা একরকম আশীর্বাদ বয়ে আনার চেষ্টা করে। তো এইখানে তো এমন না যে আসলে মানে আমরা তো বলছি যে জনগণের হাতে সেই ক্ষমতাটা থাকবে। তারা যদি মনে করে যে এই মানুষটার দ্বারা পরিবর্তন সম্ভব, তাহলে তারা সেটা চুজ করবে, তার হাতে তো অপশন দেওয়া উচিত। এখন আমি তো বললাম যে সংসদে শুধুমাত্র আইন প্রণয়নও না, আপনার সংসদে তো মানে আমি মানে 300 জনই যে রিক্সাওয়ালা বা একজন শ্রমিক হবে সেটা না, মানে 1-2 জনের জায়গা যদি থাকে, মানে তারা কিন্তু তাদের জায়গাটা কথা বলতে পারবে। হ্যাঁ, তার লিমিটেশন অবশ্যই আছে, যে তারা সে সংবিধান হয়তো বুঝবে না, সে আইন প্রণয়নের জায়গাগুলো বুঝবে না, কিন্তু সেই আইন প্রণয়ন মানে সংবিধানের জায়গা বোঝানোর জন্য তার ক্ষেত্রে কিছু লোকবল তার সাথে কাজ করতেই পারে, কিন্তু সেই কণ্ঠস্বর তো সংসদে থাকা উচিত। আমরা মানে গুটি কয়েক মানুষই কেন সবার ভাগ্য নির্ধারণ করে দিব? যেখানে মানে 20 কোটি মানুষ যেখানে বাংলাদেশে বসবাস, সেখানে আমরা দেখছি যে একটা শ্রেণীর কাছেই বারবার রাজনীতিটা আমরা বর্গা দিয়ে দিচ্ছি, পরিবারতান্ত্রিক জায়গা থেকে বর্গা দিয়ে দিচ্ছি। এবং তুষার ভাইয়ের সাথে আমি এটা এগ্রি করি যে হ্যাঁ, মানে রাজনীতিটা মানে মূলত ওই উপর টপ টায়ারের কয়েকজন নেতার হাতেই সবসময় থাকে। তারাই আসলে
দেখা যাচ্ছে যে বারবার করে মানে ব্যবসায়ীদের কাছে হয়তো বর্গা দিয়ে দেয়, বিভিন্ন এজেন্সির কাছে বর্গা দিয়ে দেয়। তো এই জায়গাগুলো আসলে তাদের সদিচ্ছার জায়গাটা যদি মানে না থাকতো তাহলে কিন্তু এই জায়গায় পৌঁছাতো না। তো আমরা সেই জায়গায় তরুণরা চেষ্টা করছি যেন আমাদের রাজনীতির জায়গাটা কারো হাতে বর্গা দিতে না হয়। ধন্যবাদ আপনাকে। পান্না ভাই, আপনার কাছে একটু আসতে চাই। সাইফ মোস্তফা ভাই অনেক কথা বললেন এবং তিনি বললেন যে আপনাকে স্পষ্ট করতে হবে যে আপনি কেন এত হতাশ, একটু জানতে চাই। শুনুন, স্পষ্ট করতে গেলে সেই আবার চর্বিত চর্বণ বিষয়গুলো চলে আসবে। সম্ভবত নাসিরুদ্দিন পাটোয়ারি, আমি এটা দেখে নিয়ে, আপনি বলছিলেন সম্ভবত শো শুরু হওয়ার আগে যে ৭১ গণহত্যাকারীদের বিচার চেয়েছে। এখানে তো বুক ভরে যাওয়ার কথা, এখানে তো আমাদের আশাবাদী হতে চায়, কিন্তু এই কথাগুলো এতদিন বলেনি কেন? বরং ৭১ পরাজিত শক্তির সঙ্গে, গণহত্যাকারীদের সঙ্গে তাদের আমরা অ্যালায়েন্স হতে দেখেছি। ফ্যাসিবাদের কথা বলে আমরা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে আরও বেশি শক্তিশালী হতে দেখেছি। মপতন্ত্র, আওয়ামী লীগের সময় অনেক কিছু হয়েছে, মপতন্ত্র ছিল না, মপতন্ত্র কায়েম হয়েছে। সেই সব বিষয়ে তাদের কোনো শক্ত অবস্থান আমরা দেখিনি। আমরা সশস্ত্র বাহিনী দিবসে প্রধান উপদেষ্টাকে বলতে শুনলাম, মানে এখন তো সব পার্টিজান, আওয়ামী লীগ আমলে যা হয়েছে তার বাইরে তো আমরা কিছু দেখছি না। তখন ওইখানে উল্লেখ করা হলো, প্রধান উপদেষ্টা বললেন যে মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষক ছিলেন। দ্বিমত পোষণ করি না, যদিও সেটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি জেনারেল জিয়াউর রহমানের অসামান্য অবদান ছিল, কিন্তু আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বীকার করবেন না? এই তরুণ প্রজন্ম বা এনসিপি, আমি যে মানে স্পেসিফিক্যালি বলি, এনসিপি বঙ্গবন্ধুকে স্বীকার করে না, এটা তাদের পলিটিক্যাল আইডিওলজি। কিন্তু আমাকে তো ইতিহাস নির্মাণ করতে হবে। আমি আমার মনের মতো করে একজনকে স্বীকার করবো আর একজনকে অস্বীকার করবো, যেটা আওয়ামী লীগ প্র্যাকটিস করে গেছে, বিএনপিও কম বেশি করেছে, এখন সেই এনসিপিও করবে সেই প্র্যাকটিসটা? আমরা তো সেটা আশা করি না। আপনি দেখুন, চট্টগ্রাম বন্দর এবং করিডোর সবচেয়ে বেশি আলোচিত বিষয় এই 15 মাসের মধ্যে, সেটি বিষয়ে এনসিপি আজ পর্যন্ত একটা কথা বলেনি। আপনি যদি তরুণদের বলতে এনসিপিকে বোঝান, আমি সেই জায়গা থেকে বলছি, আমি সব তরুণের কথা বলছি না, নিশ্চয় সব তরুণের কথা বলছি না। আপনি দেখুন, আমি তো পেশায় একজন সাংবাদিক, হ্যাঁ, গণমাধ্যম যেভাবে দলীয়করণ করা হয়েছিল তার বাইরে এখন কিছু হচ্ছে কিনা? বরং আমার মতের বাইরে গেলে আমি সেই মততন্ত্র কায়েম করছি গণমাধ্যমের উপরে, যার অসংখ্য উদাহরণ আছে। এগুলো বলতে গেলে সেই চর্বিত চর্বণ হয়ে যাবে এবং সময় নষ্ট হবে। আপনি আমাদের দেশের সংস্কৃতির উপরে যে হামলা চলছে, কাওয়ালি আসর চলে, যেই তরুণরা উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, সেখানে কাওয়ালি চলে, কিন্তু আমার দেশের সংস্কৃতি বন্ধ হয়ে যায়। সত্যেন্দ্র সেন একাডেমির শরৎ উৎসব বন্ধ করে দেওয়া হয়, হয়রাজ সেখানে কাওয়ালি অনুষ্ঠান চলে। সেখানে বসে মোহাম্মদ আলী জিন্নাহকে কেউ যখন বলে যে বাংলাদেশে জাতির জনক ঘোষণা করতে হবে, কি লজ্জা, কেউ মানে তরুণদের কেউ প্রতিবাদ করে না। আমি তো বলছি মত দ্বিমত বহুমত থাকবে, কিন্তু আমার শেকড়ের জায়গাটা তো আমাকে স্পষ্ট করতে হবে। আপনি ফ্যাসিবাদের কথা বলে রাজা মানে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে আপনি প্রশ্রয় দিচ্ছেন, আমি সেখানে হতাশ হই। সো এই যে বিষয়গুলো, চাঁদাবাজি, তাদের অনেকের বিরুদ্ধে, আমি বলছি না ঢালাওভাবে সবার বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগ উঠেছে, কজনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। কোটার কথা বলছিলেন তুষার ভাই, হ্যাঁ, মানে তারা কোটার পক্ষে, মানে কোটার সম্বন্ধেও কিছু আমরা তাদেরকে মূল্যায়ন করতে পারছি না, আবার মেধার জায়গাটাও মূল্যায়ন করতে পারছি না। সব জায়গায় তো এখন কোটা। আমি তুষার ভাইয়ের সাথে বিনয়ের সঙ্গে একটু বিদ্যমান করব, বরং কোটা বিরোধী আন্দোলন থেকে যেই গণঅভ্যুত্থানের সৃষ্টি, এখন তো সব জায়গাতে কোটা। স্কুলে এই 24 আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদের ভাই বোন বা ছেলে মেয়েদের কোটার ব্যবস্থা করা হবে। আপনার মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয়, আপনার বিভিন্ন চাকরিতে এগুলো তো হচ্ছে। সো পরিবর্তনটা কোথায়? আপনি বলুন আমাকে, পরিবর্তনটা কোথায়? এবং আওয়ামী লীগ 15.5 বছর ধরে একটা বৃহৎ রাজনৈতিক শক্তিকে বাইরে রেখে তার নিজের মতো করে ফরম্যাট করে ক্ষমতা থেকেছে। এখন আবার সেই আওয়ামী যে শক্তিটা বা তাদের যারা অনুসারী, তাদেরকে বাদ দিয়ে এখন আপনার নির্বাচন হবে, সেখানে তো তরুণদের আমরা কথা বলতে দেখছি না। আমার কথা হচ্ছে, যারা অপরাধী অবশ্যই তাদের বিচার হবে, অবশ্যই। একদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, কোনো উপদেষ্টা বলছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট দিতে পারবেন। কাকে ভোট দেবে? তামাশার তো একটা লিমিট আছে, কাকে ভোট দেবে? আওয়ামী লীগের নেতাকর্মীরা কি দাঁড়িপাল্লা ভোট দিবে? ধানের শেষে ভোট দিবে না তো। সেম অ্যাজ ধানের শেষে যারা করে তারাও নৌকাকে ভোট দেবে না, যেগুলো রিজার্ভ ভোট। আচ্ছা, তো উল্টো কি হচ্ছে, আওয়ামী লীগ যারা করেন নিরীহ নিরপরাধ মানুষ,
তাদেরকে ধরে ধরে জেলের মধ্যে ঢুকানো হচ্ছে। আগে দেওয়া হচ্ছে হত্যা মামলা গড়ে, এখন দেওয়া হচ্ছে সন্ত্রাস বিরোধী মামলা। আমি নিজে কথা বলতে চাই না, এটা নিয়ে অনেক কিছু হয়েছে মঞ্চ ৭১ অনুষ্ঠান নিয়ে, ওগুলো যাক। আপনি আমাকে বলেন তাহলে কোথায় আমি এই তরুণদের উপর আস্থা রাখবো? আমি এখনও রাখতে চাই। আমি মানে আমার হতাশা অনেক বেশি বেড়ে গেছে। যদি আসলে তারা নতুন রাজনীতি শুরু করেছেন, নতুন রাজনৈতিক দল করেছে, হ্যাঁ ভুল ভ্রান্তি থাকবেই। 14 মাসে কি তারা হতাশা আপনাদের কাটিয়ে তুলতে পারবেন কিনা? মানে এটা তো অনেক কম সময়, তাদেরকে তো একটু সময় দেওয়া উচিত। কম সময়, শুনেন অভ্যুত্থানে হয়েছে কি, সামনের সারিতে যারা ছিল এই আন্দোলনের তাদেরকে এইদার মিসইউজ করা হয়েছে, অথবা তাদের কাউকে, আমি সবার কথা বলবো না, কাউকে হয়তো কোনো কিছু বিনিময়ে কিনে নেওয়া হয়েছে। তার কারণ এই অভ্যুত্থানের যে, আমি প্রথমে বললাম যে স্বপ্ন আমরা দেখতে চেয়েছিলাম তা তো কিছুই হয়নি, একেবারে উল্টা। আপনি বৈষম্যহীন সমাজ বিনিময়ের কথা বলেছিলেন, এখন তো সমাজের সব জায়গাতে বৈষম্য। আমি এগুলো বলতে গেলে অনেক সময় প্রয়োজন, আমি ডাটা দিয়ে বলবো, এক্সাম্পল দিয়ে বলবো। সো হতাশা ছাড়া আমি তো কোনো কিছু দেখতে পারছি না। এবং এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিকভাবে একটা নির্বাচন আশা করেছিলাম, এই তো এত সংস্কার। আচ্ছা, গণমাধ্যম কমিশন হলো, নারী কমিশন হলো, স্পর্শকাতর 2টি কমিশন, কই সেগুলো নিয়ে কোনো কথা হয়নি? এনসিপি কোনো কথা বলেনি। মানুষ যা বোঝে না সেইগুলো নিয়েই বেশি মানে আলোচনা হয়েছে। এই যে পিআর, এই যে গণভোট, এই যে ইত্যাদি ইত্যাদি আর যা আছে, আপনি বলুন তো পুলিশের কোথায় সংস্কার হয়েছে? সংস্কার কি বলে কয়ে পুস্তক রচনা করে গ্রামাটিক্যালি সংস্কার করতে হবে? সংস্কার প্রতিনিয়ত প্র্যাকটিসের বিষয়। এখন বিষয় হচ্ছে পুলিশ তো, যে পুলিশ আগে যা ছিল, প্র্যাকটিসটা যা ছিল, এখন তাই হচ্ছে। আগে পুলিশ নৌকাকে ভোট দিতে বলেছে, ড্রেস পরে, ইউনিফর্ম পরে, এখন সেই পুলিশ বলছে সেই ইউনিফর্ম পরে আওয়ামী লীগ দেখলে এ করব সে করব। কোনো জায়গায় কোনো পার্থক্য নেই। ধন্যবাদ আপনাকে। তুষার ভাই, একটু আসতে চাই যে অতীতে আওয়ামী লীগ যেভাবে প্রশাসন চালাতো, এখনও চেষ্টা করা হচ্ছে কিছু দল তাদের মতো করে প্রশাসন চালাতে। আর তাহলে নতুনভাবে কি পেল বাংলাদেশ? একটা স্মৃতি মনে করিয়ে দিই। আপনার মনে আছে এই সরকার আসবার পরপরই, অন্তর্বর্তী সরকার আসবার পরপরই বেশ কিছু পেশাজীবী আন্দোলন শুরু করেছিলেন, এদের মধ্যে রিকশাওয়ালারাও ছিলেন। সেই সময় ফেসবুকে যাবেন, আপনি দেখবেন যে একাধিক তরুণ নেতা এবং নেতৃত্ব তখন বলেছেন এরা রিকশা লীগ। যিনি এই যে স্যালুট দিয়েছেন, উনি তখন কি ওই রিকশাওয়ালাদেরকে রিপ্রেজেন্ট করেছিলেন, রিকশা লীগকে, নাকি উনি তখন এই আন্দোলনের বাইরে ছিলেন? রিকশাওয়ালারা এই প্রশ্নটা করতে পারে, কিন্তু আমি রিকশা চালালে করতাম যে আমি যখন আন্দোলনে গিয়েছিলাম রিকশা লীগ বলা হয়েছে, তখন উনি কি স্যালুট দিয়েছিলেন কিনা। কেন বলছি জানেন? মানুষ এই ছোট ছোট জায়গাগুলিকে মনে রাখতে চায় না, কিন্তু রাজনীতি ছোট ছোট ঘটনা দিয়ে নির্মিত হয়। আপনি যখন দেখবেন, আমরা ছোটবেলায় বই পড়তাম, সেখানে আমাদের বইয়ের মধ্যে কি ছিল জানেন? জর্জ ওয়াশিংটন কত মহৎ ব্যক্তি। আপনার কি মনে হয় একটা স্বাধীন দেশের বইয়ের মধ্যে জর্জ ওয়াশিংটনের মহত্ব আমরা পড়তাম? আমাদের বহু জায়গা এইভাবে ইনফিলট্রেটেড। শিশু মনের মধ্যে ওয়াশিংটনের মহত্ব তৈরি করার চেষ্টা ছিল। উনি একটা জায়গাতে দেখলেন একটা কাঠে ভরা গাড়ি আটকে আছে, ওয়াশিংটন সাহেব সেটাকে ঠেলা দিলেন এবং ঠেলে সেটাকে তুলে দিলেন, ওয়াশিংটন গরিবের পাশে দাঁড়াতেন। আপনার কি মনে হয় এটা কেন ছিল? অথচ আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিন, উনি একটা চমৎকার ছবি এঁকেছেন না? সাধারণ মানুষ ধাক্কা দিয়ে একটা প্রাণীকে সাহায্য করছে, একটা গাড়ি, গরুর গাড়ি, সেটাকে ঠেলে তুলে দিচ্ছে। সেই ছবিটার কাহিনী আমাদের পড়ার বইয়ে আছে। সাধারণ মানুষের বীরত্ব, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কথা। ছোটবেলা আমরা ছবিটা দেখেছি, কিন্তু বইয়ের মধ্যে পড়েছে জর্জ ওয়াশিংটন মহৎ। এইভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে নানান সময়ে ব্যবহার করেছে দেশি শক্তি এবং বিদেশি শক্তি। ওয়াশিংটনের মহত্ব তখন কেন হতো জানেন? কারণ পাকিস্তান আমলে ওই সময়কার রাষ্ট্র আমেরিকার সঙ্গে যুক্ত ছিল, আমেরিকার ভালো মন্দের সাথে। এই জন্য সেই নেতাকে মহৎ করার চেষ্টা। আমি কেন বলছি? এই সরকার শিক্ষা ছাড়া আর সবকিছুতে কমিশন বানিয়েছে। এইবার আসেন, একটু যোগ করতে চাই। আপনি নিশ্চয়ই জানেন যে পাঠ্যপুস্তকে কিন্তু 7ই মার্চের ভাষণ যে বিষয়টিকে উঠিয়ে দিয়ে এখন দিনের ভোট রাতের এই বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে বা হচ্ছে। হ্যাঁ, এটা যখন অন্তর্ভুক্ত হবে তখন কি হবে? দিনের ভোট যে রাতে করা যায়, কিছু মানুষ তো এটা শিখবে। এখন সে যদি বড় হয়ে চিন্তা করে যে আমি একটু রাতেই করি, রাতে তো করলে জিতা সহজ,
তো আপনি কি করছেন? ওই যে পাটিগণিতে একসময় আমাদেরকে কতটুক চালে কতটুক কাঁকড় মেশালে শেখানো হইতো না? এটা না শিখে কিন্তু যদি বলতো কতটুক চালে কতটুকু ভিটামিন দিলে পরে পুষ্টি বাড়ে, তাহলে কিন্তু প্রবলেমটা হইতো না, কিন্তু কাঁকড় মেশাতে বলতো। এখন সেই ঘটনাটাই ঘটছে, দিনের ভোট রাতে দিলে কি হয়। আপনি আমাকে বলেন এই যে অবস্থাটা, একটু আগে পান্না যেটা বললো যে কমিশন হয়েছে, সেই কমিশন নিয়ে কোনো খবর নাই। স্বাস্থ্য সংস্কারের নামে একটা অদ্ভুত কমিশন রিপোর্ট তৈরি করা হচ্ছে, যেটা দিয়ে কোনোদিন স্বাস্থ্য সংস্কৃত হবে না। কিন্তু সারাক্ষণ তারা কিসে ব্যস্ত আছেন? ভবিষ্যতে ফ্যাসিবাদের আগমনকে ঠেকাবেন। ফ্যাসিবাদ কি আইন দিয়ে আসে? বা আইন করলে কি ফ্যাসিবাদ ঠেকানো যায়? স্পেনে ফ্যাসিবাদ এসেছিল, ইটালিতেই প্রথম ফ্যাসিস্ট, মানে শব্দটা আসলে ফ্যাসিস্ট না, শব্দটা হচ্ছে ফ্যাসিস্ট। তো যাই হোক, আমরা যেহেতু ফ্যাসিস্ট বলি দন্তস্ব দিয়ে বানান করার কারণে, তো এই ফ্যাসিস্টরা যে এসেছিল, এরা ইটালিতে এসেছিল কিভাবে, এরা স্পেনে কিভাবে এসেছিল, এই একনায়কতান্ত্রিক শাসন চিলিতে কিভাবে এসেছিল, তাই না? উরুগুয়েতে কিভাবে এসেছিল, ব্রাজিলে কিভাবে এসেছিল, দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে কিভাবে এসেছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কিভাবে এসেছে? আইন দুর্বল সেজন্য, সংবিধান নাই সেজন্য। ফ্যাসিজম তো আক্কাই করে না এগুলার। ভবিষ্যতে যে কোনো লোক ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে, শুধু তার পিছনে একটা বৃহৎ দলের সমর্থন থাকলে, এবং সেই দল যদি তাকে একইভাবে দিয়ে দেয় যে আপনার যা খুশি করেন ভাইয়া, আপনার যা খুশি করেন আপা, আপনার যা খুশি করেন খালাম্মা, হয়ে যাবে। ফলে কোথায় এটা বদলাতে হবে জানেন? শিক্ষায়। মানুষকে গণতান্ত্রিক চেতনার মধ্যে দিয়ে বড় করতে হবে। গণতন্ত্র মানুষ আইন থেকে শিখে না, গণতন্ত্র মানুষ পরিবেশ থেকে শিখে। আমি আপনাকে গ্রিসের কথা বলি, এথেন্স কি একমাত্র নগরী ছিল? এই নগর রাষ্ট্রের ধারণা যেখান থেকে বিকশিত হয়েছিল, এথেন্সের পাশেই ম্যাসিডোনিয়া ছিল। ম্যাসিডোনিয়াতে গণতন্ত্র বিকশিত হয় নাই। ম্যাসিডোনিয়া ছিল ফিলিপের শাসনে আলেকজান্ডারের বাপের, আর এথেন্সে ছিল গণতন্ত্র। কেন বলেন তো? কারণ এথেন্সে ছিল জ্ঞানীগুণীদের বাস, এথেন্সে ছিল গণতান্ত্রিক চেতনার মানুষদের বাস। গণতান্ত্রিক ভাবেও তারা ভুল সিদ্ধান্ত নিত, যেমন সক্রেটিসকে বিষ পান করিয়েছিল। কিন্তু সক্রেটিস কি করলেন? উনি বললেন আমি তো গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, বিচারক বিচার করেছে, আমি বিচার মেনে নিব, আমার কথা ঠিক না ভুল এটা স্রষ্টা জানেন। উনি বলেছিলেন না কে ঠিক আর কে ঠিক না, এইটা তুমিও জানো না আমিও জানি না, উনি বলেছিলেন। তাহলে কোথায় ভুলটা? কোথায়? আমরা সেই রকম সমৃদ্ধ, সেই রকম সম্পন্ন মানুষদেরকে, সেই রকম গণতান্ত্রিকভাবে নির্মিত মানুষদেরকে তৈরি না করে আমরা কি করছি? আমরা ভাবছি বই বদল করে দিলে দেশ বদলাবে। বই দিয়ে দেশ হয় না, দেশের মানুষরা মিলে বইটা লেখে। ফলে যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক মানুষেরা বইটা না লিখবে, যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক মানুষেরা সংসদে না যাবে, যতক্ষণ পর্যন্ত প্রশাসন গণতান্ত্রিক না হবে। কেন প্রশাসন গণতান্ত্রিক না? প্রশাসনের আইনে কোনো ভুল আছে? প্রজাতন্ত্রের কর্মচারী, সরকারের না। কিন্তু পদোন্নতি নির্ধারণ করে রাজনৈতিক সিদ্ধান্ত, পদোন্নতি নির্ধারণ করে ক্ষমতাবানরা। আপনি আমাকে একটা জিনিস বলেন তো, এই সরকার আসার পরে যাদেরকে পদায়ন করেছেন, যাদেরকে বিভিন্ন পদে নিয়ে এসেছেন, সেখানে মেধার যোগ্যতা দেখেছেন নাকি দলীয় আনুগত্য দেখেছেন? দলের সাথে কি সম্পর্ক ছিল সেইটা দেখেছেন? তারা কি দোসর আসর এগুলো বেঁচেছেন, নাকি তারা সত্যিকার অর্থে মেধাবীদেরকে বেছেন? যদি বেছেই নিতেন, তাহলে বিসিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করা সরকারি কর্মকর্তা কি কারণে চাকরি হারাবেন? বিসিএস পরীক্ষা যিনি ফার্স্ট হয়েছিলেন, সেটা মেধা না? কথা কি অদ্ভুত ভাবে হুট করে দিয়ে দিল বাদ দিয়ে। সেটা মেধা না? তাহলে মেধা না কোটা, কোটা না মেধা? সর্বোচ্চ মেধাবী ছেলেটা কেন চাকরি হারাবে? তাকে তো ওএসডিও করা যেত। চাকরি কেন হারালো? কি কারণে? সে প্রমোশন পেয়েছে সেই জন্য? সে গুরুদায়িত্ব পেয়েছে সেই জন্য? গুরুদায়িত্ব পেলেই সে কি স্বৈরাচারের দোসর? সরকারি চাকরি করবে না, সে ছেড়ে দিবে? জি, আমি এই প্রশ্নটাই, ফলে এইসব প্রশ্নের উত্তর ওনারা দিতে পারবেন না। এবং আপনি যে বললেন না যে প্রশাসন কেন গণতান্ত্রিক, প্রশাসন কোনোদিন মানে গণতান্ত্রিক না, আপনি প্রশ্ন করেছেন, প্রশাসন কোনোদিন গণতান্ত্রিক হবে না যতক্ষণ পর্যন্ত এইরকম শাসকরা, যারা গণতন্ত্র এনে দিবেন প্রতিশ্রুতি দিয়েছেন, যারা কথায় কথায় দেশের সংবিধান সংস্কার বড় বড় কথা বলেন, তারা নিজেদের সিদ্ধান্ত নেওয়ার সময় দলীয় সিদ্ধান্ত নেন, দল বেছে সিদ্ধান্ত নেন, কানা সিদ্ধান্ত নেন, অন্ধ সিদ্ধান্ত নেন। ধন্যবাদ আপনাকে জনাব সাইফ মোস্তাফিজ। এই প্রশ্নটাই আমি করতে চাই যে একজন মেধাবী কর্মকর্তাকে কেন বাদ দেওয়া হলো, মানে এখানে মেধার মূল্যায়ন তাহলে কি হলো? জি, আমি আসছি। তার আগে আমি একটু বলতে চাই, ধরেন যে মানে গত 17 বছর, গত 17 বছরে যে আমাদের মিডিয়া হাউসগুলো যেভাবে ফাংশন করেছে, এবং আমরা দেখেছি ইলেকশনের সময় তাদের কীরকম ভূমিকা ছিল, তারা কিভাবে প্রত্যেকটা ভোটকে বৈধতা দান করে ফেলতো, এবং এটা একটা মেকানিজম ছিল এখানে সরকারের থেকে, সে পুরো একটা সেট আপ রেডি করে রাখতো, এবং সেভাবেই মিডিয়া হাউসগুলো চলতো। এখনো কি মিডিয়া ওভাবে চলছে? আমি বলিনি, আমি তারপর আপনি আমাকে কোশ্চেন করেন। তো সেই জায়গা থেকে যখন এই কার্যক্রমগুলো চলছিল, আমরা
জুলাই যে আমাদের গণঅভ্যুত্থান হলো সেই সময়টাও কিন্তু আমরা মিডিয়ার ভূমিকা দেখেছি যে মোটামুটি সে সময়ও বাতাবিলেপুর বাম্পার ফলন ঘটছিল এবং সারা দেশে মোটামুটি তার একটা সুষ্ঠু সুন্দর পরিবেশের একটা বয়ান তারা উৎপাদন করছিল এবং মিডিয়া হাউসগুলো সেটাই ফলো করার চেষ্টা করছিল। কিছু কিছু সাংবাদিক, কিছু কিছু মিডিয়া হয়তো বা আলাদা একটা সাহসিকতার জায়গা থেকে কিছু সংবাদ প্রচার করছিল, কিছু কিছু ফটো কার্ড আসছিল, কিছু কিছু ছবি ভাইরাল হচ্ছিল, অথবা ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু সংবাদ বা ভিডিও আসছিল। সেরকম যেরকম আবু সাইদের আমাদের যে ঘটনাটা ঘটলো সেই ভিডিও ক্লিপটা কিন্তু পুরো জাতিকে একটা নাড়া দিল। মানে আমাদের কিন্তু যেই রাজনৈতিক বয়ানগুলো বা রাজনীতিবিদরাও যারা ছিল সে সময়, যারা বিএনপি বা জামাতে ইসলাম তো তখন সামনে ছিল না, আন্ডারগ্রাউন্ড তারা পলিটিক্স করতো, তো যারাই ছিল না কেন তারাও কিন্তু ওপেনলি কোনো বক্তব্য দিচ্ছিল না। তারা বলছিল যে হ্যাঁ আমরা এটা সাথে নেই, এটা ওইটা। তো তরুণ ছাত্র নেতারা যারা আছে তারাই কিন্তু মানে পুরো আন্দোলনটা চালিয়ে যাচ্ছিল। বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে তারা তাদের পরবর্তী দাবি বা পরবর্তী ধাপগুলো একটা একটা করে বলছিল। এইভাবে আন্দোলনগুলো চলছিল। পাশাপাশি কিছু কিছু ভিডিও ফুটেজ, কিছু কিছু জায়গাগুলো যখন মিডিয়া থেকে বা সোশ্যাল মিডিয়াতে আসছিল তখন কিন্তু আন্দোলনের জায়গাটা সবাই আরও কানেক্টেড ফিল করে এবং সেখানে কিন্তু আমাদের যে রিকশাওয়ালা ভাই তার স্যালুটটা কিন্তু সেই জায়গাটাই কিন্তু আমাদেরকে একটা বড় রকম আলোচনার জায়গা রেখেছে। সে কি করেছে না করেছে সেটা নিয়ে এখন ভাইরা অনেক আলোচনা করতে পারবে, হয়তো তার জ্ঞান তার হাঁটুর সমানও না, কিন্তু ওই সময় তার যে ভূমিকাটা সেটা আমার মতো হাজার তরুণদেরকে ইন্সপায়ার্ড করেছে যে আমরা আসলে মাঠে যে এই আন্দোলনটার সাথে আরও বেশি সংযুক্ত থাকব। এবং সেই মানুষটা যেভাবে সবাইকে ট্রিবিউট দিয়েছে তাকে মানে ওই আর যেই প্রেস কনফারেন্সের কথা বলছেন সেখানে আমি শিওর আপনি শুধু ওই ওনার ক্লিপটুকুই শুধু দেখেছেন। সেখানে মনোনয়ন প্রত্যাশী যারাই ছিলেন না কেন তারাই মাঝখানে এসে ছবি তুলছিলেন, ফটো সেশন করছেন। এখন মিডিয়া যদি ওইটা আলাদা করে অ্যাড্রেস করে, এটা তো আমাদের এই 17 বছর আরও পুরনো সময় ধরে যে মিডিয়ার যে কালচার সেটা তাদের একটা ব্যর্থতার জায়গা, সেটা তারা পরিবর্তনও করতে চায় না এবং পরিবর্তন করতে চায় না দেখে। এবং আমি শিওর মানে পান্না ভাইকে আমরা মানে কোনোভাবেই স্যাটিসফাইড কখনোই করতে পারবো না। একমাত্র তখনই তাকে স্যাটিসফাইড করতে পারবো যদি আমরা মানে হাসিনাকে ফিরিয়ে আনতে পারি, তাদের ফুল সেট আপকে আমরা ফিরিয়ে আনতে পারি, ফিরে এনে তাদের যেই ন্যারেটিভ, তাদের যেই বারবার তারা যে একটা দলীয়করণ করে ফেলেছে মুক্তিযুদ্ধকে। মুক্তিযুদ্ধ আমারও, মুক্তিযুদ্ধ কিন্তু শুধু তার নাকি, তিনি শুধু মুক্তিযুদ্ধ মঞ্চ দিয়ে তিনি তার মুক্তিযুদ্ধের ভালোবাসাটা দেখাবে, মুক্তিযুদ্ধ আমার না? এই দেশ স্বাধীন না হলে কি আমরা আজকে এখানে এসে কথা বলতে পারতাম নাকি? কিন্তু যেভাবে মুক্তিযুদ্ধকে আওয়ামীকরণ করা হয়েছে, যেভাবে মুক্তিযুদ্ধকে শেখ মুজিবকরণ করা হয়েছে, হাসিনাকরণ হয়েছে, মুক্তিযুদ্ধ সমানভাবে শহীদ জিয়াউর রহমানেরও তো, খালেদা জিয়ারও তো, মানে যারা যারা অংশ নিয়েছেন তাদের কথা তারা কতটুকু বলেন? 71-এর জায়গাটা ডেফিনেটলি 71কে আমরা ওন করি। 71 আমাদের কাছে সব থেকে বড় প্রায়োরিটির জায়গা এবং 71 না আসলে তো আজকে আমরা মানে এই 24-এর জায়গাটাও তো আসতো না। তো 71কে স্বীকার করেই আমরা আমাদের রাজনীতির জায়গাটা ধারণ করছি। কিন্তু উনারা বারবার বিভিন্নভাবে বয়ান দিচ্ছে যে আমরা একে স্বীকার করি না, ওকে স্বীকার করি না। এখন মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে উনি কথা বললেন তার মানে 71 পর্যন্ত তার ভূমিকাকে ডেফিনেটলি আমাদের আহ্বায়ক সাহেব বলেছে যে তার সেই জায়গাটা ইতিহাসে স্বীকৃতি অবশ্যই আমরা দেই বা দেওয়ার জায়গাটা অবশ্যই আছে। কিন্তু তার পরবর্তী সময়ে যে তার শাসন আমল সেটাকে কি আমরা ভুলে যাব নাকি? সে যেভাবে বাকশাল কায়েম করলো, সেভাবে তার যে শাসন আমলের যে তার যে কর্মকাণ্ডগুলো ছিল সেগুলোকে পাশ কাটিয়ে আমি সারাদিন হচ্ছে যে 71 নিয়ে নাচানাচি করবো যে হ্যাঁ শেখ মুজিবুর রহমান আমাদের গড বা এই লেভেলে আমরা নিয়ে যাব নাকি? এটা হয় নাকি? যেরকম শেখ হাসিনাকেও দেখা যাবে যে ওনাদের মতো সাংবাদিক যারা আছেন তারা 30-40 বছর পর এরকম একটা মানে গড লেভেলে নিয়ে যাবে যে হ্যাঁ দেখেন এই উন্নয়নগুলো ওনার আমলেই হয়েছে, এই শায়েস্তা খান, এই টাইপের বয়ানগুলো ওনারা নানাভাবে ন্যারেটিভগুলো উৎপাদন করে। তো ওনাদের কাছে আসলে তরুণ সমাজ যারা আছে, যারা আসলে এই জুলাই গণঅভ্যুত্থানটি সংগঠিত করে সফল করেছে, তাদের কাছে পান্না ভাইদের মতো যারা আছেন তাদের এইগুলো তাদের কাছে ভালো লাগবে না, কখনোই ভালো লাগবে না। এবং তারা নানাভাবে বলছে যে এই এখনকার যে কালচার বা এখনকার যে সময়টা, এটা তো তাদের এই বয়ানগুলোর জন্যই হয়েছে। 17 বছর ধরে যারা এরকম বিভিন্ন রাজনৈতিক দলের মতামতকে মানে আটকে রাখার চেষ্টা করেছে, কালচারাল জায়গা থেকে মানে দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে দেখলেই জঙ্গি আখ্যা দিয়েছে, তাদের মধ্যে তো একটা একরকম ক্ষোভ জন্ম নিয়েছে। মানে এটাকে তো উড়িয়ে দেওয়া যায় না। মানে তাদেরকে তো এরকম একটা কালচারের মধ্যে দিয়ে আমরা তাদেরকে বড় করেছি।
আমরা তাদের কোনো রকম কথা শুনতাম না, তাদেরকে আমরা একদম মানে সমাজের আর একটা গোষ্ঠী বানিয়ে ফেলেছি। আমার এই সোসাইটিতে তো সবার বসবাস, সবাইকে তো আমার অ্যাড্রেস করেই চলতে হবে। এখানে কি তারা আমার সোসাইটিতে বসবাস করে না? শুধু পান্না ভাই, তুষার ভাই আর আমরা তিনজনের মতো মানুষই কি সোসাইটিতে বসবাস করবে? গ্রামের একজন যে হাল চাষ করে, যে কৃষক, সে তার কোনো মতামত নেই, তার কোনো অপিনিয়ন নেই? আমরাই সব কিছু ডিসিশন মেকিং করে ফেলবো? আমরাই বারবার সব কিছু মানে সমাজে যেটা রাইট ন্যায় সেটা আমরাই ডিসিশন নিয়ে ফেলবো যে এটা এটা তো হয় না। এইভাবে তো একটা দেশ, একটা রাষ্ট্র কখনো চলতে পারে না। তারা বারবার ভাবে এইভাবে। ভাই আমি সাইফ ভাইয়ের এই বক্তব্যে আমি যে সচিবালয়ের কথাটা বলতে আমি এটা শেষ করে নিই। তো সচিবালয়ের জায়গাগুলো, এখানে হাজার হাজার তরুণ মেধাবী মানুষদেরকে এই শেখ হাসিনা দলীয়করণ করে তাদের মগজটা ধোলাই করে দিয়েছে, তুমি এই দলের বাইরে আগ্রহ করবে না। যে এরকম সাংবাদিক তৈরি করছে, এরকম প্রশাসনিক ক্যাডারদের তৈরি করছে, যারা এখনো বসে বসে তারা আসলে তৎপর যে কিভাবে শেখ হাসিনাকে ফিরানো যায়। এরকম আপনি হাজার মানে ফার্স্ট ক্লাস মেধাবীদের আনেন না কেন? এরা যদি এরকম চিন্তা করে দেশের, এটা তো মানে দেশ বিরোধী শক্তি। এদেরকে তো আপনার সে যতই মেধাবী হোক না কেন, যতই ফার্স্ট ক্লাস ফার্স্ট পে আসুক না কেন, এর থেকে একজন রিক্সা চালক ভালো। জি, সম্প্রতি কিন্তু জামায়াতের একজন নেতা তিনিও কিন্তু বলেছেন যে প্রশাসন আমাদের হাতে থাকবে, পুলিশ আমাদের কথায় উঠবে বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, মামলা করবে। তাহলে তো আমরা পুরনো সেই আমলেই ফিরে যাচ্ছি বা পুরনো সংস্কৃতিতেই ফিরে যাচ্ছি। পুরনো ফিরে মানে যেতে দিচ্ছে, মানে আমরা তো যেতে দিতে যাচ্ছি না। এখন আপনারা যদি সবাই মিলে দিতে চান সেটা তো একটা ডিফারেন্ট ব্যাপার। এখন জামাতে ইসলামী ডে 1 থেকেই তারা একটা প্রক্সি পলিটিক্স করার চেষ্টা করছে। সেখানে নানাভাবে তারা মানে একসময় বিএনপির উপরে ভর করে, একসময় জামাত এনসিপির উপরে ভর করে। তো এইভাবে তারা তাদের একটা প্রক্সি পলিটিক্স করার চেষ্টা করছে এবং নানাভাবে তারা 17 বছর ধরে, আমি যেটা বললাম যে 17 বছর ধরে তারা সিস্টেমেটিক জায়গা থেকে বিভিন্ন জায়গায় নিজেদের লোক কিন্তু তারা সেট করে ফেলেছিল। তো তাদেরকে নানাভাবে পদায়ন করা হয়েছে, বিএনপিরও পদায়ন করা হয়েছে। তো আমরা বারবার কিন্তু মানে এই যে পরিবর্তন, ওনাদের কাছে পরিবর্তন এগুলো কিছু যায় আসে না। তো আমরা বারবার বলতেছি যে আমাদের এই সংস্কারের জায়গাটা, এই জায়গাটাই দরকার যে প্রশাসন হবে দলীয় মুক্ত, আসলেই মেধার ভিত্তিতে তাকে নিয়োগ দিতে হবে। কিন্তু তার যদি পরিচয় হয় যে তার বাসায় হচ্ছে শেখ হাসিনা, শেখ মুজিবের ছবি টানানো আছে কিনা, এইভাবে যদি ভেরিফিকেশনগুলো করে তাকে হচ্ছে যে ফার্স্ট বানানো হয় বা আপনার এই জায়গায় মেধার ভিত্তিটা এই পরিচয় হয়, তাইলে তো হবে না। এইখানে মানে এনসিপিও জানি কেউ না করে, এখানে বিএনপি, জামাত, আওয়ামী লীগ এই দলীয় পরিচয় জানি কারণ আসতে পারবেন না, মানে হ্যাঁ, তাহলে সে রাজনীতি করুক, সে রাজনীতি করুক। এখন একজন আপনি বলতে পারেন যে একজন আমলা, তার তো ভোটার অধিকার আছে, সে তো নিশ্চয়ই কোনো জায়গায় ভোট দিবে, সেটা ডেফিনেটলি তার রাইট আছে। কিন্তু তাই বলে তো সে সেই দলকে পারপাস সার্ভ করবে না। সে নিশ্চয়ই রাতের ভোট দিনে করার মতো বা দিনের ভোট রাতে করার মতো জায়গাতে তাকে তো সাপোর্ট করবে না। বা ভোট কেন্দ্রগুলো দখল করে আপাকে বুঝিয়ে দেওয়া বা নতুন কোনো ভাইকে বুঝিয়ে দেওয়া, এটা তো তার দায়িত্ব না। সে তার ভোট প্রয়োগ করবে, সেটা তার রাইট, সেটা তার মত পার্থক্য না। বিষয়টা হচ্ছে যে সাইদ মুস্তাফিজ যেভাবে কথা বলছেন, উনি তো রাজনীতি করেন, যদিও বয়সে অনেক জুনিয়র, তারপরেও পলিটিশিয়ানরা যে ভাষায় কথা বলতে পারেন, আমরা সে ভাষায় কথা বলতে পারি না। আমরা তো গণমাধ্যম কর্মী, তাই না? কি চমৎকারভাবে ট্যাগিং শুরু হয়ে গেল। 15.5 বছর আমরা দেখেছি, যেমন আওয়ামী বিরোধিতা করলে বা তৎকালীন সরকার বিরোধিতা করলেই বিএনপি জামাতের দালাল বানিয়ে দেওয়া হয়েছে। তা এখন আবার ফ্যাসিবাদের দোষর, যেমন তুষার ভাইকে ফ্যাসিবাদের দোষ করা হলো, আমাকে ফ্যাসিবাদের দোষ করা হয়েছে প্রথমে, তারপরে কালচারাল ফ্যাসিস্ট করা হয়েছে, তারপরে একসময় তো এখন আবার শীর্ষ সন্ত্রাসী, রাষ্ট্রদ্রোহী। হ্যাঁ, তো এগুলো তো চলতেই থাকবে। যেমন সাইদ মুস্তাফিজ বললেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারলেই পান্না ভাই খুশি হবে, কি অদ্ভুতভাবে। এখন আমি কি বলবো যে স্বাধীনতা বিরোধী শক্তি ক্ষমতায় আসলেই সাইদ মুস্তাফিজরা তাদের জীবনের যে বাসনা সেটা পূর্ণ হলো? না, আমি সেটা বলতে পারি না। আমি একজন গণমাধ্যম কর্মী, আমি সেভাবে বারবার আমার এই বক্তব্যে আমি এখন ইচ্ছা করে হলেও আমাদেরকে ব্যালেন্স করতে হয়। এটা অপ্রিয় হলো সত্য কথা। মানে একবার যখন এনসিপি খারাপ বলবো, একবার যখন বর্তমান সরকার খারাপ বলবো, আবার আমাকে আওয়ামী লীগকে টানতে হয়। মানে আমি যে নিরপেক্ষ এটা প্রমাণ করতে হয়। যাও, এখন বিষয় হচ্ছে কি, আমি বারবার বলেছি যে সংস্কার তাদের কাছ থেকে আমরা যে আশাবাদী হতে পারছি না, এটা আবার বলবো। তখন গণমাধ্যমের কথা সাইদ মুস্তাফিজ বললেন, সেই একই চর্চা কি এখন নেই? আপনি ধরুন যে আমি খুব স্পর্শকাতর একটি উদাহরণ দিই। আমি তো লাস্ট আমার 1.5 যুগ বা 2 দশক টেলিভিশনেই দেখেছি, ডগে উঠতো না 16 ডিসেম্বর বিজয় দিবসে কিংবা শহীদ দিবসে। হ্যাঁ, হয়তো শহীদ দিবসে শহীদ ছবি বা কালো পতাকা অংশবিশেষ, অথবা
স্মৃতিসৌধের ছবি ডগি আকারে টেলিভিশনে এক কলামে টেলিভিশনে দেওয়া এক হচ্ছে, কোণারে, বা পত্রিকায় এক কলামে বিজয়ের সেই ইতিহাসগুলো তুলে ধরা হচ্ছে, বা স্বাধীনতা যুদ্ধে 26শে মার্চে মাসব্যাপী এগুলো হতো। 5 আগস্টের পরে আমরা কিন্তু এগুলো দেখলাম না। কেন দেখলাম না? আপনি এখান থেকে অনেকগুলো বিষয় তুলে আনতে পারবেন। একটা হচ্ছে সেলফ সেন্সরশিপ। মানে আগে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের যেই পুঁজি, রাজনৈতিক ব্যবসার পুঁজি, মুক্তিযুদ্ধকে সবার আগে তুলে ধরতে হবে। সো ওইখানে কারো ভুল হয়নি। যেই দিগন্ত টেলিভিশন, সেখানেও মুক্তিযুদ্ধের পতাকা উড়েছে বা স্মৃতিসৌধের ছবি উড়েছে। আবার যখন 5 আগস্ট হলো, তখন টেলিভিশনগুলো হাতে গোনা 1টি বা 2টি ছাড়া এই ডগি উড়ালো না, ডগিটা তুলে ধরলো না। এবং সারা মাসব্যাপী যেই একটা মুক্তিযুদ্ধের আবহ তৈরি হতো, হ্যাঁ, সেইগুলো আমরা দেখলাম না। এটা যে আমি দায়িত্ব নিয়ে বলছি যে ওই সময় আমি একটা টেলিভিশন ছিলাম, কেউ যে ইম্পোজ করেছে, কেউ নির্দেশনা দিয়েছে তা না, স্বতঃপ্রণোদিত হয়ে এগুলো করা শুরু হলো। কেন করা হলো? আমরা দেখেছি স্বাধীনতা বিরোধী শক্তির একটা চরম উত্থান। আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধের নাম ভুলিয়ে দেওয়া হচ্ছে, 71-এর নাম ভুলিয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখলাম যে বিচারপতিদের হাইকোর্টে কিভাবে মব ক্রিয়েট করে তাদেরকে নামানো হচ্ছে বা অপসারণের দাবি করা হচ্ছে। এইগুলো তো 24-এর বয়ান ছিল না, এইগুলো তো 24-এর চেতনা ছিল না, কিন্তু সেগুলো আমরা হতে দেখলাম। পুরো দেশের মানুষের সঙ্গে প্রতারণা করা হলো। মানুষের যে ক্ষোভটা ছিল আওয়ামী লীগের প্রতি 15.5 বছরে, ভোটাধিকার থেকে শুরু করে নানান বিষয়ে মানুষ বঞ্চনার শিকার হয়েছে, সেই মানুষগুলো যে ক্ষুব্ধ ছিল, সেই ক্ষুব্ধতার সুযোগ নিয়ে এই গণ অভ্যুত্থানের সৃষ্টি হলো। সাধারণ মানুষ না নামলে তো আর এই অভ্যুত্থান হতো না। এটা তো প্রিয় হোক অপ্রিয় হোক সত্য কথা। তো সেই মানুষের বঞ্চনাগুলোকে পুঁজি করে এখানে ইয়ে করলো। পরবর্তীতে কী হলো? মানুষ হতাশ হলো। একটা অংশ হয়তো তাদের পক্ষে আছে, একটা বৃহত্তর অংশ হতাশ হলো, ধাক্কা খেলো যে আমরা তো এই বাংলাদেশ চাইনি। সো সাইদ মুস্তাফিজরা আমাদেরকে যে কোনো ট্যাগ দিতে পারেন। আমি 15.5 বছরের শেষের দিকে, মানে লাস্ট 10 বছরে বিএনপি জামাতের দালাল হয়ে গেছি। তুষার ভাইয়ের কণ্ঠ রোধ করা হয়েছে, তাকে বিভিন্ন টকশোতে দেওয়া হয়নি, কথা বলতে দেওয়া হয়নি। আর আমার তো চাকরি বাকরি ছিলই না 10 বছর বলতে গেলে। এখন আবার আমাদেরকে শুনতে হচ্ছে কখনো ফ্যাসিবাদের দোষে, কখনো কালচারাল ফ্যাসিড, কখনো শীর্ষ সন্ত্রাসী, কখনো সরকার উৎখাতের ষড়যন্ত্র, কখনো আমরা সশস্ত্র বিপ্লব করতে গিয়েছি। এই হচ্ছে বয়ান, রাষ্ট্রীয় বয়ান। সো আমরা এতে অবাক কিছু হই না। এই ধারা চলতে থাকবে, এর মধ্য দিয়ে আমাদের যেতে হবে। তখন আমাদের তো চাওয়া পাওয়ার কিছু নেই। ধন্যবাদ আপনাকে। তুষার ভাই, একটু আসতে চাই, অতীতের মতো এখনো কি গণমাধ্যমের টুটি চেপে ধরার চেষ্টা করা হচ্ছে কিনা বা হচ্ছে? গণমাধ্যমের ত্রুটি নানাভাবে চেপে ধরা হয়। আমার দুর্ভাগ্যের জায়গা কোথায় জানেন? আমি ভেবেছিলাম যে আমাদের তরুণ সমাজ অনেক যুক্তিশীল হবে। আমি আমার জীবনের প্রায় অর্ধেকেরও বেশি সময়, এখন যদি হিসাব করি তাহলে বলতে হবে যে 2/3 সময় আজকের সাথে হিসাব করলে আমি স্কুলে গিয়েছি, মাদ্রাসায় গিয়ে আমি বিতর্ক, বক্তৃতা, যুক্তি এগুলো শেখানোর চেষ্টা করেছি। আমাদের যে বিতর্ক সংগঠন, সেখানে মাদ্রাসার ক্লাব আমাদের সংগঠনে ছিল। ফলে এই কথা কেউ বলতে পারবে না যে আমরা ইনক্লুসিভ না। আমাদের সংগঠনে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সব ছিল, এখনও আছে। কিন্তু এত কিছু করার পরেও যখনই যুক্তিপূর্ণ কথা বলা হয় তখনই ট্যাগ করা হয়। আমি একটা শব্দ আমার দৃষ্টি আকর্ষণ করেছে, হাঁটুর বয়স। আমি একটা টকশোতে গিয়েছিলাম। টকশোতে যিনি আমার বিরুদ্ধে কথা বলছেন তিনি আমাকে বলেছেন যে আমি আপনার হাঁটুর বয়সী না। পরে যখন সে নিজে আমাকে ব্যক্তিগত আক্রমণ করছে তখন আমি বলেছি আমি তোমার কথার উত্তর দিতে পারতাম, কিন্তু তুমি তো আমার হাঁটুর বয়সী না। ওই জায়গাটা কেটেছে আমার কথাটুকু। কিন্তু সে যে 1 মিনিট আগেই আমাকে বলেছে যে আপনার সাথে আমি কি কথা বলবো, আমি তো আপনার হাঁটুর বয়সী, ওইটা রাখে নাই। ট্যাগ করার জন্য দে ইউজ ভিজুয়ালস, দে ইউজ এডিটেড স্টেটমেন্টস। আমারটা এডিট করে ছেড়ে দিলে কোনো অসুবিধা নাই, কিন্তু অনেক মনোনয়ন প্রার্থী যখন উঠে হয়তো সবাই স্যালুট দিয়েছিল, একজনেরটা গণমাধ্যমে এডিট করেছে, ওইটা অসুবিধাজনক। একটা প্রবাদ আছে, নিজের বেলায় আটি সুটি, আমার বেলায় দাঁত কপাটি। এইটাকে আমি বানিয়েছি হচ্ছে তুমি করলে ফাইন, আমি করলে আইন। তো আমাদেরটাকে কেটে 14 রকম করে আমাদেরকে দোষর বানানো হবে, ট্যাগিং করা হবে, কারণ যুক্তিতে পরাস্ত হচ্ছেন। আসেন
আমরা যুক্তিশীল সমাজ তৈরি করি। আমার যদি যুক্তি দেওয়ার মেধা থাকে, আপনারও আছে, আসেন আমরা দুইজন যুক্তি দেই, মানুষকে বেছে নিতে দেন কার যুক্তি ভালো কার যুক্তি ভালো না। এইবার আসেন, লোকে যখন যুক্তিতে পরাজিত হয় তখন আমাকে কি বলে জানেন? তখন আমি বলে আপনি তো ডিবেটার, তো আপনি হামজার সাথে ফুটবল খেলবেন, তারপর আপনি হেরে গেলে বলবেন যে হামজা আপনি তো ফুটবলার, আপনারা গোল দিতে পারি নাই, তাই না? এবার আসেন, অযৌক্তিক কথাগুলা কোথায় যায়? আমি যে জায়গায় দাঁড়িয়ে 19 জুলাই 2024 বক্তৃতা দিয়েছি, সেই একই জায়গায় আমার ছবি লাগিয়ে বলা হয়েছে আমি দোসর। 19 তারিখ কোথায় ছিল আব্বারা? আব্বাই বললাম। 19 তারিখ কোথায় ছিল আম্মুরা? আমার থেকে এই 10 ফিট দূরে দাঁড়িয়ে লাঠি হাতে সশস্ত্র ব্যক্তিরা আমাদেরকে ভয় দেখিয়েছে। আমি সেখানে দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছি। আমি বক্তৃতা দেওয়ার পর আজকের আইন উপদেষ্টা আসিফ নজরুল সেখানে এসে বক্তৃতা দিয়েছেন। আমরা কাদের জন্য দাঁড়িয়েছিলাম? আমরা আমাদের সন্তানদের বুকে গুলি চলছে সেই জন্য দাঁড়িয়েছিলাম। আমাদের তরুণ প্রজন্মকে নির্যাতন করা হচ্ছে সেই জন্য দাঁড়িয়েছিলাম। আমরা দাঁড়িয়েছিলাম আমাদের ছেলে মেয়েরা যাতে ভোট দিতে পারে সেই জন্য দাঁড়িয়েছিলাম। আমরা কি এই জন্য দাঁড়িয়েছিলাম যে আমরাও আন্দোলনের অংশ, কিংবা আমরাও সেই গণতন্ত্র চাওয়ার পরে কেবলমাত্র আমাদের কথা পছন্দ হবে না সেই জন্য আমাদের গায়ে মিথ্যা ট্যাগিং লাগিয়ে দেওয়া হবে? এই ট্যাগিংয়ের রাজনীতি তোমরা বন্ধ করতে পারবে না, আর তোমরা বলবে অতীতে খারাপ হয়েছে আমরা ভালো করছি। ট্যাগ বদল হইলে কি রাজনীতির প্রসেসটা ঠিক হয়ে যায়? আমি আরেকটা কথা মনে করিয়ে দিই, 18 নির্বাচনের দিন রাত্রেবেলা আমি যেই টকশোর উপস্থাপক, আমার টকশোতে উপস্থিত হয়ে আনিস আলমগীর বলেছেন এই নির্বাচন প্রশ্নবিদ্ধ, এই নির্বাচন হয় নাই, এই নির্বাচনে কারচুপি হয়েছে। কয়টা গণমাধ্যম এটা করতে পেরেছিল? কয়টা গণমাধ্যমের সিও টকশোতে সোহাগকে প্রশ্ন করতে পেরেছিল যে হেলমেটওয়ালারা কারা? যখন আন্দোলন চলছে কোটার, কয়জন সেলিব্রিটি গিয়ে তাদের সঙ্গে গিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল? ছবি তুলি নাই দেখে? ভ্যাট আন্দোলনের সময় আমি ছবি তুলি নাই দেখে? সাথে ক্যামেরাম্যান নিয়ে যায় নাই? রোল ক্যামেরা অ্যাকশন বলি নাই দেখে? আমি পুলিশের জামা খামচে ধরবো ওই সময় ছবি উঠে নাই দেখে? আমি খামচায় ধরা বিশ্বাস করি না। আমরা কেউ খামচে ধরার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা কেউ গালিগালাজের রাজনীতিতে বিশ্বাস করি না। হাঁটু যদি খারাপ শব্দ হয়ে থাকে, তালব্যস্বরের পরে আকার দিয়ে, মা শব্দের পরে উকার দিয়ে, এগুলা কি শব্দ? এগুলা নেগেটিভ না পজিটিভ? এই শব্দ শোনার জন্য আমরা বাংলাদেশ তৈরি করেছি। যে বাংলাদেশের বাংলা ভাষার জন্য বাংলাদেশের নাগরিকেরা, স্বাধীন রাষ্ট্র নাই, একটা পরাধীন দেশের মধ্যে ভাষার জন্য প্রাণ দিয়েছে, সেই দেশে দাঁড়িয়ে আমাদেরকে শুনতে হবে এইটা ওইটা লাল করে দাও? হ্যাঁ, যদি এটাই হয়ে থাকে তাহলে এর বিরুদ্ধে আমি কথা বলবো। কেন বলবো? কারণ সারা জীবন আমি ছেলে মেয়েদেরকে গিয়ে উচ্চারণ শেখানোর চেষ্টা করেছি, ভাষা শেখানোর চেষ্টা করেছি, তর্ক শেখানোর চেষ্টা করেছি। আমি নিজে খারাপ লোক হতে পারি, কিন্তু একটা খারাপ মানুষ, একটা অন্যায়কারী মানুষও জীবনে দু একটা ভালো কাজ করে। আমি হতে পারি আমি ভালো না, কিন্তু আমি ভালোর কথা বলেছি। আমরা যারা ভালোর কথা বলেছি সেইটার জন্য যদি আমাদেরকে ট্যাগিং করা হয়, করেন ট্যাগ। আমি এখনো বলবো, বাংলা ভাষার জন্য যে জাতি প্রাণ দিয়েছে, যে জাতি একটা পতাকার জন্য, একটা স্বাধীনতার জন্য, নিজের ভোট দেওয়ার জন্য প্রাণ দিয়েছে, সেই জাতি এই ভাষায় কথা বলবে, আমি এটা মানবো না। করেন ট্যাগ, বলেন আমি দোষর, ঝুলান আমাকে ফাঁসিতে। যে আমার হাঁটুর বয়স, তাকে আমি হাঁটুর বয়স বলতে পারবো না, কিন্তু আমি তার বাপের বয়সে আমাকে গালি দিতে পারবে। এটা কোন বাংলাদেশ? আমি হতে পারি সবচেয়ে খারাপ মানুষ, নিয়ে যান আমাকে ধরে, কিন্তু আপনি আমাকে গালি দিতে পারেন না। গালি দেওয়ার অধিকার কেউ দেয় নাই। যে সংবিধান বদলাচ্ছেন সেই সংবিধান কাকে গালি দেওয়ার অধিকার দেয় নাই। বাপের বয়সে মানুষকে অপমান করার অধিকার দেয় নাই, কারো গলায় জুতা ঝোলানোর অধিকার দেয় নাই। এবং জীবনে আমি টকশোতে উত্তেজিত হই না, আজকে হলাম, এবং আমি ইচ্ছাকৃতভাবে হলাম। ধন্যবাদ আপনাকে। সাহেব মোস্তাফিজ, একটু আসতে চাই যে ট্যাগিং এর রাজনীতি থেকে আমরা কবে বের হতে পারবো? আসলে এটা তো আসলে আমাদের একটা কালচারাল জায়গা তৈরি হয়ে গেছে, এবং ট্যাগিং এর রাজনীতি না, ধরেন সত্যটা সত্য অনেক সময় ট্যাগ মনে হতে পারে। ধরেন আমি যেটা সেটা আমাকে বললে সেটা খারাপ লাগতেই পারে, এটা ট্যাগ সবসময় যে ট্যাগ তা কিন্তু না। এবং বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই জায়গা দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি যে একরকম রাজনৈতিক কালচার, একরকম রাজনৈতিক ন্যারেটিভ আওয়ামী লীগ সরকার থেকে
তাদের বিভিন্ন পৃষ্ঠপোষকতায় যারা ছিলেন তারা দিয়ে এসছেন, এবং অনেকে এখনও আছেন, তারা এখনও দিচ্ছেন। তো সেই জায়গা থেকে ট্যাগিংয়ের জায়গাটা আসলে আমার মনে হয় যে জনগণ এখানে বিচার করাটার জায়গা রাখবে। যে কারণ আওয়ামী লীগ সময়ে তো আসলে জনগণের আদালতে, জনগণের সময় আমি বলি আওয়ামী লীগের সময় তো আসলে এরকম অনেক ট্যাগ অনেককে দেওয়া হতো, জনগণ তো সব বিশ্বাস করতো না। তো আমি যদি আমার কর্মফলের জন্য রাইট থাকি, আমি যদি আমার কর্মফলের দ্বারা মানুষের পরিবর্তনের জন্যই চেষ্টা করে থাকি, আমাকে যদি আপনি চোরও ডাকেন, মানুষ তো সেটা বিশ্বাস করবে না। আপনি চোর ডাকলে কি আমি চোর হয়ে যাব? আপনি আমাকে ফ্যাসিস্টদের দালাল বললে কি আমি ফ্যাসিস্টদের দালাল হয়ে যাব? আপনি আমাকে ডাকাত বললে কি আমি ডাকাত হয়ে যাব? আবার আপনি আমাকে ভালো বললে কি আমি ভালো হয়ে যাব? আপনি আমাকে ডাকাত বলে ডাকাটা আপনি আমাকে ডেকে নাম দিয়ে, হয়তো আপনি আমাকে ডেকে নাম দিয়ে তো আমাকে সেই পদ বা সেই জায়গাটা তো জাস্টিফাইড করতে পারবেন না। অ্যাকচুয়ালি আমার কর্মটা কি, আমি আসলে কি করছি, বা আমার কথাটা কি রকম যাচ্ছে, সেটা দিয়ে তো মানুষ আমাকে বিচার করবে। আমরা এখন মোটামুটি সবাই জনপরিসরে, হয়তো কেউ সাংবাদিক, আমরা কেউ রাজনীতিবিদ বা কেউ সিভিল সোসাইটি বডি হিসেবে আমরা কথা বলছি, যার যার জায়গা থেকে, পাবলিক স্পিকিং এর জায়গা থেকে জনগণ আমাদেরকে জাজ করছে। জনগণ এখন অনেক স্মার্ট, তারা সোশ্যাল মিডিয়ায় মানে হয়তো বা অনেক ক্ষেত্রে এরকম হয় যে ছোট ছোট জাস্ট ক্লিপটুকু অনেক সময় কেটে দেওয়া হয়, কিন্তু একটা বড় অংশ কিন্তু পুরো জায়গাটা দেখে তারা বিচার করে। আমাদের মধ্যে এরকম অনেক শ্রেণী বৈষম্যের জায়গায় কিছু শ্রেণী আছে যারা আসলে ওই ছোট্ট কথাটুকু কেন্দ্র করে অনেক উত্তেজনা ছড়ায়, অনেক রকম নেগেটিভ কথাবার্তা বলে। কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের মধ্যে এখন সেরকম একটা বড় অডিয়েন্স গ্রো করেছে যারা আসলে দেখে শুনে, তারা আমি শিওর যে আমাদের এই টক শোটা দেখেও তারা জাজ করতে পারবে যে আসলে কার কীরকম ইন্টেনশন, কে কীভাবে কথা বলছে, মানে এখানে আদৌ কি আমরা কাউকে গালিগালাজ করছে কিনা। তো এখানে তো ক্লিয়ার, এখানে খুব সুন্দরভাবে আমরা আমাদের ওপিনিয়নগুলো জানাচ্ছি। আমি হয়তো বা শেখ হাসিনার আইডিওলজি ধারণ করি, সে জায়গা থেকে সেই জায়গাটা বলছে একজন, তো সেটা সে বলতেই পারে। তো এখন সেটা তার রাইট আছে, সেটা তো আমরা কেউ তো প্রশ্নবিদ্ধ করছি না। কিন্তু তার যদি তরুণদেরকে নিয়ে অনেক হতাশা থাকে, কেন হতাশা সেটা সে ক্লিয়ার করতে পারে না, বারবার সেই স্বাধীনতা বিরোধী শক্তির সাথে ট্যাগ দিয়ে দিচ্ছে। তো উনি করলাম উত্তর দেন না। আপনি এনসিপির সাথে কিভাবে উত্তর দেন না? পোর্ট নিয়ে করিডোর নিয়ে কোনো কথা বলেছেন? আপনি কিভাবে স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে দিলেন? হ্যাঁ, আমরা দেখেছি। আপনি এটা বলেন। আপনারা গিয়ে তো জামাত শিবিরের মঞ্চে গিয়ে তো তাদের রাজনীতির প্রশংসা করেছেন, আপনাদের নেতা করেছে। আপনারা সবকিছুতে জামাত শিবিরকে টেনে নিয়ে এসে একসাথে কথা বলছেন। জামাত শিবিরের যে রাজনীতির জায়গা, দাঁড়ান, জামাত শিবিরের যে রাজনীতির জায়গা, জামাত শিবিরকে বাংলাদেশে স্বাধীনতার পরে কারা এনেছে? আমি সেই বিতর্কে যাব না। মানে সে তো এক্সিস্টিং একটা দল, আপনি তো এক্সিস্টিং দল। ফ্যাসিবাদ বিরোধী আমলের সময়ে তারা যুদ্ধ করেছে, লড়াই করেছে, তো তাকে আপনি একদম মানে অস্বীকার করে ফেলে দিবেন কেন? না না, আমি তো সেটা তাকে আমরা বারবার বলছি, এই দলটিকে মুক্তিযুদ্ধ প্রসঙ্গে আপনি একবার ফ্যাসিবাদের বিচার চাচ্ছেন, অবশ্যই চান, আমরাও চাই। কিন্তু আমরাও চাই, যুদ্ধাপরাধের বিচার চেয়েছেন। হ্যাঁ, যাবো না কেন? কোথায় চেয়েছেন? আপনি যে নাসিরউদ্দিন পাটোয়ারির কথা বললেন, এই যে একদিন আগে, এর আগে আমরা তো ডে 1 থেকে বলছি যে জামাতকে অবশ্যই তাদের রিপ্লেস করার, জামাতকে অবশ্যই তাদের ৭১ কে ক্লিয়ার করে আসতে হবে। মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্নগুলো যে নিদর্শনগুলো যে ভেঙে ফেলা হলো, একটা প্রতিবাদ করা হয়েছে। কে প্রতিবাদ করে না? কে বলছে করে নেই? দেখান তো আমাকে। আমাদের থেকে করেননি কোথাও। আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি ভাই, আমি চ্যালেঞ্জ করে বলছি। আপনি জানার আপনার মানে বলুন, আমরা অবশ্যই প্রতিবাদ করেছি, কেন করব না? আপনারা কি আমাদেরকে মনে হচ্ছে 32 নম্বর কি আওয়ামী লীগের সম্পত্তি ছিল? 32 কার সম্পত্তি? 32 কিসের সম্পত্তি? এখানে কি ইতিহাসের সম্পত্তি? এখানে কি এনসিপি ভেঙেছে? মুক্তিযুদ্ধের সম্পত্তি। এখানে কি এনসিপি ভেঙেছে? আমি যদি বলি হ্যাঁ, কিভাবে বলেন? হাসান আব্দুল্লাহ ওই দিন 5 ফেব্রুয়ারি স্ট্যাটাস দিল, ফ্যাসিবাদের আতুর ঘর গুড়িয়ে দেওয়া হবে। আপনাদের ছাত্র উপদেষ্টা 2 প্রতিনিধি আসিফ মাহমুদ সাজিব ভুইয়া 32 নম্বর কিসের সিম্বল বলেন? আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতির সিম্বল। কিভাবে মানে? আমাদের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে ওই শেখ মুজিবের বাসা। কিভাবে মুক্তিযুদ্ধের শেখ মুজিবের বাসা ওইখান থেকে হয়েছে। তো কিভাবে ওইখান থেকে? ওইখান থেকে সারা দেশের বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করলো। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কি 32 নম্বর বাসায় বসে বসে স্বাধীনতা ঘোষণা দিল? শুনুন, এইসব তর্ক আপনার সাথে আমি করব না। আপনাদের কাছে আপনি যদি বলেন আপনি ট্যাগ দিয়ে 32 নম্বর আতুর ঘর, এবং এই জায়গাটাকে আপনারা এমন ভাবে সিম্বলাইজ করেছেন। শুনুন,
এই জায়গাটাকে আপনারা এমন ভাবে সিম্বল, এই দায়ভার তো আপনাদের। আচ্ছা বলতে পারেন, এই দায়ভার আপনাদের নেতার শেখ হাসিনা ওনাদের। আমি বলি কেন কেন এটা হয়েছে? আমি আপনার সাথে তর্কে যাব না, আমার তর্কে যাওয়াটা মানা হয় না। যায় না, আপনি পরে আপনি বলুন। এই জায়গাটা, এই 32 নম্বরের জায়গাটা তারা যেভাবে আসলে মানে ধারণ করে রাখছিল এবং যেভাবে আসলে মানে সবকিছুর ঊর্ধ্বে রেখে দিছিল, এটা মানুষের একটা তো ক্ষোভের জায়গা তৈরি হয়েছে। 17 বছর ধরে হাসিনা যেই পরিমাণ পাপ, যে পরিমাণ অন্যায় করছে, যে পরিমাণ মানুষকে গুম খুন করছে। না না, আমি বলছি কে দিয়েছে, আমি এনসিপি ভেঙেছে কেন, আমি কিন্তু কোট। আচ্ছা আমি কথা বলছি, উস্কানি দিয়েছে কে কে বলেছে ফেসবুক স্ট্যাটাসে, আপনি সেখান থেকে ঘুরে এখন পরে কি আসলেন, ও এটা তো ফ্যাসিবাদের দোষ, মানে আতুর ঘর। না, এইসব এনসিপি তখন গঠন হয় নাই ভাই। হ্যাঁ, এনসিপি গঠন এনসিপি নেতা দিয়েছে তো এখন কোন আমি বলি কোন ইন্ডিভিজুয়াল যদি এখন সেটা বলে, সেটা পুরো আপনি এনসিপির দায় দিতে পারেন। আর এনসিপির তখন কোন রাজনৈতিক দল হয়নি, আগে আমি বলে নেই। এখন 17 বছর ধরে যেই মানুষটা এত পাপ কাজ করলো, এত গুম খুন করলো, এত তার বিচার করুন, এত পরিবারকে, আপত্তি নেই তো ভাই। সবকিছুকে আপনি বিচার দিয়ে ইয়ে করতে পারবেন? এত মানুষের আপনার ফ্যামিলি, তা বলে আপনার ফ্যামিলির কেউ মারা গেছে, আপনি মুক্তিযুদ্ধের স্তম্ভগুলো, আপনার নিদর্শনগুলো ভেঙে ফেলবেন? মুক্তিযুদ্ধের স্তম্ভ এটা না, 32 নম্বর মুক্তিযুদ্ধের কোন স্তম্ভ না। ওটা কি? এটা হচ্ছে যে ফ্যাসিবাদের একটা কারখানা। যাই হোক, আপনার সাথে আমার তর্কে যাওয়াটা বোধহয় মানায় না, আমি যেতে চাই না। সেটা আমারও মানে না। মানে এখন শোনেন, এখন 17 বছর ধরে যে মানুষগুলার ফ্যামিলির সন্তানদের মারা হয়েছে, যে মানুষ এই যে শাপলার মতো ঘটনা হয়েছে, পিলখানার মতো ঘটনা হয়েছে, এই মানুষগুলোর তো একটা পুঞ্জীভূত ক্ষোভ রয়ে গেছে। শেখ হাসিনা তো পালাই গেছে, এই ক্ষোভের জায়গাটা তারা প্রকাশ কোথায় করবে? আপনি তো সবকিছু এইভাবে আপনি আটকে রাখতে পারবেন না। সবকিছু আপনি সংবিধান দিয়ে, সবকিছু আপনি আইন দিয়ে, সবকিছু আপনি মানে আপনার মানে সিস্টেমেটিক জায়গা থেকে তো সবকিছু আপনি চিন্তাও করতে পারবেন না। 5 তারিখের পরবর্তী সময় যেখানে শেখ হাসিনার মতো মানুষ এরকম মানে অপরাধ করে, তার মধ্যে কোনো রকম অনুশোচনা নাই, সে হচ্ছে লাইভে এসে সে আরো বড়াই করছে যে কিভাবে সে দেশে আসবে, টুপ করে ঢুকবে, তারপরে তার যেসব মানে গুন্ডা বাহিনী যারা আছে তাদেরকে সে নির্দেশনা দিচ্ছে যে তোমরা এইভাবে এটা দখল করো, এইভাবে মিছিল করো, এটা করো, ওইটা করো। তো এই মানুষগুলোর তো ক্ষোভের জায়গাটা তৈরি হবে না, তো সেটাকে তখন মানে কোথায় তারা ক্ষোভটা মেটাবে? ধন্যবাদ আপনাকে। পান্না ভাই একটু আসতে চাই, মানে ক্ষোভ থেকে কি 32 নাম্বার ভাঙা হলো? ক্ষোভ থেকে কি 32 নাম্বার ভাঙা হয়েছে নাকি ঠান্ডা মাথা ভাঙা হয়েছে সেটা না, একটা ডিজাইন ছিল 71কে মুছে ফেলার, 71-এর ইতিহাস ধ্বংস করার, সেই জায়গা থেকে এটি করা হয়েছে। এবং ক্ষোভ যে আওয়ামী লীগের সময় ছিল সেগুলো তো আমি কথায় কথায় অনেকবার বলেছি। আপনার এই সত্যি এই যে পর্বটি চলছে সেখানে অনেকবার বলেছি, আমরা তো শেখ হাসিনাকে ডিফেন্ড করছি না, আওয়ামী লীগকে ডিফেন্ড করছি না, তার যে অপরাধ, তার যে অন্যায়, সেগুলো বিচার হতেই হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একবারের জন্য এই তরুণ সমাজ অর্থাৎ যারা এখন রাজনৈতিক দল করছে, তারা 71-এর গণহত্যাকারীদের বিচার চায়নি, তারা ফ্যাসিবাদের বিচার চায়, তারা 24-এর গণহত্যাকারীর বিচার চায়। আর গণহত্যা প্রসঙ্গ নিয়ে আসেন, আমি না এই যে এই কথাগুলো বলতে গেলে, এগুলো আমি পার্সোনালি আমি একই বিষয়ে কথা বলতে আমি নিজে ডিস্টার্ব ফিল করি। 1400 মানুষ হত্যাকাণ্ডের কথা বলা হলো, এই 1400 মানুষ কতদিন ধরে হয়েছে? এই সেদিনও এই মানে একটা ফর্মাল বেঞ্চে আমাদের একজন শীর্ষ আইনজীবী, রাষ্ট্রপক্ষের শীর্ষ আইনজীবী, তিনি বলছেন 1400 মানুষ 5 আগস্ট পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন, তারা আবার বলছি, তারা সেপ্টেম্বর পর্যন্ত তদন্ত করতে চেয়েছিল, সরকারের আপত্তির মুখে তারা 15 আগস্ট পর্যন্ত করলো। 24-এর 15 আগস্ট, 24-এর 15 আগস্ট তারা একটা পরিসংখ্যান দিল যে 1400 মানুষকে হত্যা করা হয়েছে। 5 আগস্টের পর কি আওয়ামী লীগ ছিল? এবং সরকার যেখানে 832 জনের হিসাব দিয়েছে 5 আগস্ট পর্যন্ত যে 832 জনকে হত্যা করা হয়েছে বা নিহত হয়েছে, তাহলে এই 1400-কে ওই 5 আগস্ট পর্যন্ত চালিয়ে দেওয়া হচ্ছে কেন? এবং গণহত্যার মানে ডেফিনেশনটা কি? আমি এই গণহত্যাকে আমি 71-এর সঙ্গে মিলাবো? আমার এত বড় দুঃসাহস, একটা জনযুদ্ধ, 9 মাসের একটা সশস্ত্র সংগ্রাম, সেটির সঙ্গে আমি 24 আন্দোলনকে মিলাবো? অবশ্যই 24 আন্দোলন ছিল, একটা অভ্যুত্থান হয়েছে। আচ্ছা, এটা কে মিলাচ্ছে ভাই? কিন্তু আমি বলি, এটা আপনি বলেন, সমস্যা নেই, এটা মিলানো হয়েছে। আপনারা বারবার আপনি কেন মিলাচ্ছেন? আমি মিলাবো কেন? আমি কেন মিলাবো? আপনি তো এই পয়েন্টটা দিচ্ছেন, কখন বললাম আমরা? কখন বললাম 71-এর সাথে আমরা? আমি তো আপনি এখন বলেন, নিজে অন লাইভ তো আমি ক্লিয়ার করেছি যে 71-এর সাথে তো আমি কখনো 24-এর কেউ কম্পেয়ার করিনি। এখন বলছি, এটা আপনারা বলছেন ভাই, আপনি বলছেন স্পেসিফিক্যালি। আপনাদের অসংখ্য বক্তব্য বিবৃতি আছে, কোথা আপনাকে দেখান যে 71-এর সাথে আমরা 24 অবশ্যই দেখাবো, দেখান, বলেন। অবশ্যই দেখাবো, কোথা? আমাকে সময় দিন। আমি ভুল ভালো মিথ্যা কথা কেন প্রচার করেন? আপনি তো সাংবাদিকতা এই যে ট্যাগ দিচ্ছেন না,
আমি সব কথা খালি ট্যাগ ট্যাগ করেন ভাই, আপনারা সত্যটা বলেন। আপনি অনেক ধরনের কথা বলে বারবার খালি ট্যাগ ট্যাগ, আপনি অনেক ধরনের অপশব্দ, আপনাকে আমি পার্সোনালি অ্যাটাক করিনি, আপনাকে পার্সোনালি আমি একবারের জন্য আমি আপনাকে কোন পার্সোনালি অ্যাটাক করছি? আপনি বারবার হচ্ছে যে সাংবাদিক সমাজ, আপনি জুলাই গণঅভ্যুত্থানকে আপনি আওয়ামী লীগের সাথে কাজ করতে, আপনি জুলাই যারা শহীদ হয়েছেন তাদেরকে নিয়ে ছোট করছেন, আপনি এটা কে দিয়েছে? তাদের কোথায় ছোট আপনি তাদেরকে ছোট করছেন কেন? কোথায় ছোট? আর আমরা কখন তাদেরকে 71 এর সাথে মিলাচ্ছি? এটা কি বলে? আমি কোথায় ছোট করলাম? 24 যারা নিহত হয়েছেন। আমার মনে হয় যে আমরা 1-to-1 বিতর্কে না গিয়ে যার যার বক্তব্য বলি, মানুষকে বেছে নিতে দেই। এটা এইভাবে আমি একটু দুঃখই প্রকাশ করি, কারণ ওইটা আমার খুবই আবেগের জায়গা। আমি জীবনে কখনো এইভাবে আক্রান্ত হই নাই, ফলে যখন আমি মিথ্যা কিছুতে আক্রান্ত হই আমি আসলেই আহত বোধ করি। এবং আমি আসলে আমার সারা জীবন যাদের কাছে গিয়েছি আমি কখনো দল বেছে যাই নাই, আমি কখনো চিন্তা করি না যে কে কোন দলের। ফলে যখন এইভাবে ট্যাগড হয় একজন মানুষ আহত হতে পারেন, এটা আসলে কারো কিছু আসে যায় না। এবং কেউ কি চোর বললে চোর হয়ে গেল? এখন তাহলে কি কাউকে স্বৈরাচার বললে স্বৈরাচার হয়ে গেল? তাহলে আপনি বিচার করছেন কিভাবে? সাক্ষ্য প্রমাণ লাগবে, প্রমাণ করতে হবে, তারপর তো প্রমাণবিহীনভাবে কারো কথা পছন্দ না হলেই কি তাকে আমি আক্রমণ করতে পারি এইভাবে যে সেটা ব্যক্তিগত আক্রমণ? আমি কথাটা টেনে নিয়েছি কেন? আমি আমেরিকাতে গিয়েছিলাম, ওদের যে এভিয়েশন মিউজিয়াম আছে সেটা দেখতে। সেখানে গিয়ে দেখলাম যে ভিয়েতকং গেরিলাদের যে জুতা এবং হোচিমিন সাহেবের যে জুতা সেটা ওখানে আছে। এবং সেখানে ব্যারন ফন রিক্টোফেনের একটা মূর্তি আছে, যিনি রেড ব্যারন। রেড ব্যারন কে একজন এইস পাইলট। তিনি কি করেছিলেন? তিনি মিত্রপক্ষের বিমান ভূপাতিত করেছিলেন, এবং একটা না, অনেকগুলি। তার একটা মূর্তি আছে। তা আমি জাদুঘরের কিউরেটরের সাথে দেখা করলাম, করে বললাম যে যারা তোমাদেরকে মেরেছে এবং যাদের কাছে তোমরা পরাজিত হয়েছ সেই ভিয়েতনামের জুতা রেখেছ। সে বলেছে যে সভ্যতার জায়গায় এটা, যে আমরা শত্রুরও যে জায়গাটাতে সে রেসপেক্ট পেতে পারে সেটাকে রেসপেক্ট করি। এবং এই জুতা রেখেছি এই জন্য, দেখানোর জন্য যে দেখো একটা কমিটেড ফোর্স কি করে এই জুতা পরে তোমাদেরকে হারাতে পারে। গাড়ির টায়ার আছে না, সেই টায়ার কেটে তৈরি করা জুতা, এরকম জুতা আমরা ছোটবেলায় দেখেছি, আমাদের বাংলাদেশেও তৈরি হতো, এখন আর লাগে না, আমাদের অর্থনৈতিক উন্নতি হয়েছে। এবং আমি ওই রিক্টোফেন, যাকে রেড ব্যারন বলে, তার মূর্তিটা এত সুন্দর, হ্যান্ডসাম একটা লোক। আমি বললাম যে এই মূর্তিটা তোমরা রেখেছো, এতগুলি পাইলট মেরেছে সে। বলে যে এটা তার দক্ষতা। তুমি যদি একটা ফুটবল খেলায় কেউ গোল করলে তাকে স্মরণ করো, তাহলে এইরকম একজন পাইলট তাকে এভিয়েশন মিউজিয়ামে রাখতে হবে। এখন আমাকে বলেন যে আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত প্রতিটি জায়গায় আমাদের মুক্তিযুদ্ধের অংশ। ওইখানে কে বাস করেছেন, কে করেন নাই, দ্যাট ইজ আনইম্পর্টেন্ট। কি ঘটনা সেটাকে ঘিরে ঘটেছে সেটা গুরুত্বপূর্ণ। আপনি ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে পারেন, আপনি কখনোই একটা ভবনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে পারেন না। তাহলে তো ভারত অধিকার করেছিল মুঘলরা, সেজন্য তাজমহল ভেঙে ফেলা দরকার। এবং শাহজাহান রাষ্ট্রীয় কোষাগার শূন্য করে তাজমহল বানিয়েছিল, তাহলে তাজমহল গুঁড়া করা দরকার। এই ধরনের যুক্তি কারা দেয়? তারা দেয় যারা মনে করেন নিচে মন্দির আছে এই কথা বলে মসজিদ ভাঙতে যায়, আর আরেক দল লোক নিচে মসজিদ আছে বলে মন্দির ভাঙতে যায়। এই ধরনের যুক্তি তো তারা দিবে। আমরা কোন যুক্তি দিব? আমরা যুক্তি দিব এই দেশের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত সবকিছুকে আমরা স্মরণ করব, ভালো এবং মন্দ দুইটাই স্মরণ করব, এবং মন্দকেও আমাদের সামনে রাখবো যাতে মন্দকেও আমরা চিনতে পারি, ভালোকেও আমরা চিনতে পারি। আমি আপনাকে আরেকটা ছোট্ট উদাহরণ দিই। আপনি ইংল্যান্ডে যাবেন, আপনি ইংল্যান্ডে গেলে বেকার স্ট্রিটে যাবেন, সেখানে গেলে আপনি একটা বাড়ি পাবেন, এটা নাকি শার্লক হোমসের বাড়ি। শার্লক হোমস বলে কোনো কিছুর অস্তিত্ব নাই, একটা মিথ্যা, একটা ভুল চরিত্র, মানে ভুল চরিত্র বলবো না, একটা কাল্পনিক চরিত্র, কিন্তু তারপরেও শার্লক হোমসের বাড়ি আছে। কেন বলেন তো? কারণ ওই সাহিত্য তাদের সাহিত্যকর্মের অংশ। আর্থার কোনান ডয়েল, শার্লক হোমস, মরিয়ার্টি এবং ওয়াটসন, এটা তাদের সাহিত্যকর্মের অংশ, ইংরেজদের সাহিত্যের। মরিয়ার্টি কে? মরিয়ার্টি হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ভিলেন, যে শার্লক হোমসের সাথে লড়াই করতে করতে শার্লক হোমস এবং মরিয়ার্টি মারা যায়, কিন্তু ওইখানে মরিয়ার্টির একটা মূর্তি আছে ওই শার্লক হোমসের বাড়ির মধ্যে। ভাই, জুলাই সনদ স্বাক্ষর করে সভ্য হলাম, এটা প্রধান উপদেষ্টা যতই বলেন, সভ্যতা এইভাবে আসে না। সভ্যতা আসে যখন আমেরিকার মিউজিয়ামে হোচিমিনের জুতা থাকে, এবং ওই আমেরিকাতে আমাদের প্রধান উপদেষ্টা পড়াশোনা করেছেন। আমি একটা ছোট্ট প্রশ্ন করবো। আমি একটা রিল দেখেছি, স্বাধীনতা যুদ্ধের সময় তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য অনেক অর্থ সংগ্রহ করেছিলেন। কার নাম দিয়ে অর্থ সংগ্রহ করেছিলেন? কার কথা বলেছিলেন? কেন অর্থ সংগ্রহ করেছিলেন? ওইখানে কার কথা বলেছিলেন যে কে নেতা আর কে নেতা না? আমরা ইতিহাস বিকৃতকারী প্রত্যেককে অপছন্দ করি। ইতিহাস লিখতে হবে ইতিহাসের মতো করে, ইতিহাসকে স্মরণ করতে হবে ইতিহাসের মতো করে। ইতিহাস হবে নৈর্ব্যক্তিক এবং নিরপেক্ষ। ইতিহাসে ভালো এবং মন্দ পাশাপাশি থাকবে। ইতিহাসে যদি লেখা থাকে যে
হিরোশিমাতে পারমাণবিক বোমা বিস্ফোরিত হয়েছে, তাহলে ইতিহাসে ইনোলা গিয়ে লেখা থাকতে হবে, ইতিহাসে লিটল বয় লেখা থাকতে হবে, ইতিহাসে লেখা থাকতে হবে কে এই বোমা বর্ষণের নির্দেশ দিয়েছিলেন। ইতিহাসে স্মরণ করতে হবে এই ঘটনাকে নিরপেক্ষভাবে। ইতিহাসে স্মরণ করতে হবে কামাল আতাতুর্ক যতই আতাতুর্ক হয়ে থাকেন, তিনি আর্মেনীয়দের হত্যার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই জন্য কামাল আতাতুর্ককে কালকে থেকে তুরস্কে ভেঙে চুরে সমান করে দিতে হবে না তার বাড়ি। ধন্যবাদ আপনাকে, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। জি, একটু ছোট করে ইতিহাস যে স্মরণ করার কথা মানে তুষার ভাই বললেন, পান্না ভাই এরা বললেন, 17 বছর ধরে এই ইতিহাসটাকে যে সবার স্মরণ করা উচিত, সবার মাধ্যমে রাখা উচিত, যার যেখানে যতটুকু ভূমিকা সেটা উচ্চারণ করা উচিত, বলা উচিত, এটা এস্টাবলিশ করা উচিত ছিল। এই সময় তারা বলছে, অবশ্যই এটাকে আমি সাপোর্ট করি, কিন্তু এই ইতিহাসটা 17 বছর আগেও বলেছি, তার আগেও বলেছি, কিন্তু ভাই সেটা তো আসলে এস্টাবলিশ হয়নি। না হইলে সেটা কাজ না, আমাদের দায়িত্ব না। আমরা তখনও বলেছি, এখনো বলছি, হয় নাই তো আমরা তখনো বলেছি, সেই জায়গা থেকে এই অ্যাকশনস গুলো যখন 17 বছর কি বাংলাদেশের ইতিহাস, 17 বছরে যদি ভাই সেই 17 বছর যদি আমরা গু খেয়ে থাকি, আমাদের এখনো গু খাইতে হবে। ভাই আপনি গু খেয়ে খান নাকি, আমার টাইমটা একটু বলতে দেন। সেটা হচ্ছে যে এই 17 বছর ধরে আমরা যতটুকু দেখেছি, সেখানে এরকম বয়ান, এরকম জায়গাগুলো এস্টাবলিশও করতে পারেনি তারা। কিছু কিছু জায়গায় হ্যাঁ, তুষার ভাইয়ের মতো যারা সাংবাদিকরা যারা আছেন, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কথা বলেছেন, সেটা আমরা দেখেছি। কিন্তু বড় আকারে যে একটা পরিবর্তনের জায়গা ছিল ইতিহাসে, যেভাবে আওয়ামী লীগ নিজেদের একটা ন্যারেটিভ দিয়ে পুরো মুক্তিযুদ্ধ, পুরো ইতিহাসটা তাদের দখলে করে নিয়েছিল, সেই জায়গাটা কিন্তু তারা কিন্তু ভাঙতে পারেনি। বিএনপিকে পুরোপুরি একটা সময় আমাদের মনে হচ্ছিল যে মানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হচ্ছে যে আস্তে আস্তে মানে খুনি, তারপরে পাকিস্তানি দোসর এরকম কিন্তু বানিয়ে ফেলা হচ্ছিল। মানে যত মানে একটা টার্ন করে যেত, একটা টার্ন করে আমরা দেখতাম যে তাদেরকে একদম পুরো মুছে ফেলা হতো। তো এই ট্রেডিশনাল প্র্যাকটিস, এই জায়গাগুলো তো মানে এই বুদ্ধিজীবী সিভিল সোসাইটি তারা থেকেও তো এই বয়ানগুলো উৎপাদন করতে পেরেছে। তার কিছু ফলাফল তো এখন আমাদেরকে দেখতে হবে বা ভোগ করতেই হবে। কিন্তু তারপরও আমরা মনে করি যে আমরা ইতিহাসে যার যেখানে যতটুকু ভূমিকা, সেই জায়গাটা আমরা নিশ্চিত করতে চাই, সেই জায়গাটা আমরা দিতে চাই। ধন্যবাদ আপনাকে, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ।